তাকিয়ে আছিস ওই বিল্ডিংটার দিকে? তোর স্বপ্নের রাজকুমার কি ওই ছাদে এসে নামবে নাকি? রাইসা একটা দীর্ঘশ্বাস ফেলে। আরে না, ডিজাইনটার একটা অংশ কিছুতেই মিলছে না। দেখছিস না এই পিলারটার জন্য পুরো স্পেসটা নষ্ট লাগছে। তুই আর তোর পিলার, দুনিয়াতে আরো অনেক কিছুই আছে দেখার মতো। যেমন ধর ওই ছেলেটা কতক্ষণ ধরে তোকে দেখছে। আমার ওসবে আগ্রহ নেই, তুই জানিস। থাকবে কি করে? তোর তো ছোটবেলা থেকেই এক অ্যালার্জি, বিশেষ করে তোর ওই চাচাতো ভাইটার উপর। কি যেন নাম? আরিয়ান। ভাবা যায় ছেলেটা তোর চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছিল। আরিয়ান নামটা শোনার সাথে সাথে রাইসার কপালে দুটো সূক্ষ্ম ভাঁজ পড়ল। মেমোরি কার্ড থেকে ডিলিট করে দেওয়া একটা ভাইরাসের মতো নামটা আবার ফিরে আসলো। আরিয়ান চৌধুরী, তার জীবনের সবচেয়ে বড় উপদ্রব। যে ছেলেটার একমাত্র কাজ ছিল তাকে জ্বালাতন করা। রাইসা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যেদিন শুনেছিল সে দেশ ছেড়ে চলে যাচ্ছে। গত 7-8 বছরে তার কোনো খবর নেই, আর রাইসা জানতে চায়ও না। প্লিজ ওই সাইকোর নামটা নিস না তো, মুডটাই অফ হয়ে যায়। সাইকো একটু বেশি হয়ে গেল না? তুই ওকে দেখিসনি তাই বলছিস? ওর চাহনিটা। রাইসার কথা মাঝে মধ্যে থেমে গেল। তার ফোনটা বেজে উঠেছে। স্ক্রিনে মা নামটা জল জল করছে, কিন্তু ফোনটা ধরতে ওপাশ থেকে ভেসে এলো মায়ের কান্না ভেজা আতঙ্কিত স্বর। রাইসা, সর্বনাশ হয়ে গেছে রে মা, তুই তুই এক্ষুনি বাসায় আয়। কিছুক্ষণ পর রাইসার বাড়িতে ইমতিয়াজ সাহেব পরাজিত সৈনিকের মতো সোফায় বসে। সব শেষ। আমাদের কোম্পানি, আমাদের সম্মান, এই বাড়ি, সবকিছুই আর থাকবে না। রাইসার বাবার হাত ধরে। এমন ভাবে বলছো কেন বাবা? নিশ্চয়ই কোনো পথ আছে। রাইসার মা চোখ মুছতে মুছতে। কোনো পথ নেই রে, তোর চাচা আরশাদ চৌধুরী এসেছিলেন। আরিয়ানদের বাবা? তিনি কি বলেছেন? তিনি আমাদের সব দেনা শোধ করে দেবেন, কোম্পানিকে আবার দাঁড় করিয়ে দেবেন, কিন্তু বিনিময়ে। রাইসার বুকের ভেতরটা কেঁপে ওঠে। বিনিময়ে কি বাবা? তিনি তোর সাথে আরিয়ানের বিয়ে দিতে চান। প্রস্তাবটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। যে ছেলেটাকে রাইসা সাইকো বলে জানে, যার কাছ থেকে সে সারা জীবন পালিয়ে বেরিয়েছে, ভাগ্য তাকে সেই শিকারের খাঁচাতেই ঠেলে দিচ্ছে। পরদিন বিকেলে চৌধুরী গ্রুপের হেড অফিসে বিশাল কাঁচ ঘেরা কনফারেন্স রুম। চারিদিকে বিলাসবহুল আয়োজন আর কর্পোরেট শীতলতা যেন রাইসার অসহায়ত্বকে আরও বাড়িয়ে তুলছিল। সে তার বাবা মায়ের সাথে একটা পুতুলের মতো বসেছিল, অপেক্ষা করছিল তার জীবনের রায় শোনার জন্য। ঠিক সেই মুহূর্তে রুমের দরজাটা নিঃশব্দে খুলে গেল। এক দীর্ঘদেহী যুবক ভেতরে প্রবেশ করলো। পরনে ব্ল্যাক শার্ট, ব্লেজারটা হাতে ভাঁজ করা, শার্টের হাতা কোনোই পর্যন্ত কোটানো। চেহারায় 7 বছর আগের সেই কিশোর বয়সের কোনো চিহ্ন নেই। তার জায়গা দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সুন্দর পুরুষ, যার প্রতিটি পদক্ষেপে ঝরে পড়েছে ক্ষমতা আর আত্মবিশ্বাস। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেল তার চোখ দুটো। সেই চোখে কোনো অনুভূতি নেই, আছে শুধু এক শিকারের স্থির দৃষ্টি। সে ঘরে ঢুকেই একবার পুরো রুমটা দেখল, কিন্তু তার দৃষ্টিটা এসে স্থির হলো রাইসার উপর। সেই চাহনিতে কোনো পরিচিত খোঁজার চেষ্টা করছিল। ছিল চূড়ান্তের অধিকারবোধ, যেন সে তার বহু বছর ধরে ফেলে রাখা সম্পত্তি ফিরে পেতে এসেছে। আরিয়ান, আয় বস। আরিয়ান তার বাবার কথায় কান দিল না। সে ধীরে ধীরে এগিয়ে এলো টেবিলের দিকে, কিন্তু চেয়ারে না বসে সে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো ঠিক রাইসার চেয়ারের পেছন। রাইসা তার উপস্থিতিটা নিজের ঘাড়ে অনুভব করতে পারছিল। আরিয়ানের দামি পারফিউমের তীব্র গন্ধ আর তার শরীরের উষ্ণতা রাইসার শির দ্বারা গিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আরিয়ান, আমরা সবাই তোর মতামতের জন্যই অপেক্ষা করছি, তুই তো সবকিছু জানিস। আরিয়ান রাইসার দিকে তাকিয়ে শান্ত গলায় গভীর গলায় বলল, মতামত দেওয়ার কি আছে বাবা? যা আমার তা সবসময় আমারই ছিল, শুধু কাগজে কলমে বাকি ছিল। কথাগুলো বলার সময় আরিয়ানের চোখ এক মুহূর্তের জন্য রাইসার উপর থেকে সরেনি। তার কণ্ঠস্বরে এমন এক শীতল অধিকার বোধ ছিল, যা শুনে রাইসার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিল। এই লোকটা কি পাগল? মানে মানে আরিয়ান তাকে পুরোপুরি উপেক্ষা করে। ডিলটা ফাইনাল, বিয়ের প্রস্তুতি শুরু করুন। কথা শেষ করে আরিয়ান নিজের চেয়ারে গিয়ে বসলো, যেন এতক্ষণ ধরে সেই মিটিংটা পরিচালনা করছিল।
এরপর পুরো মিটিংয়ে সে আর একটা কথাও বলেনি, শুধু তার শিকারী চোখ দুটো দিয়ে রাইসাকে পর্যবেক্ষণ করে গেছে। মিটিং শেষে যখন সবাই বেরিয়ে আসছে তখন আরিয়ান এগিয়ে এসে রাইসার পথ আটকে দাঁড়ালো। বাকিরা তখন কয়েক কদম এগিয়ে গেছে। আরিয়ান শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায়, যা শুধু রাইসাই শুনতে পেল। 7 বছর কি? তোমাকে ছাড়া 7টা বছর অপেক্ষা করেছি রাইসা। ভেবেছিলাম দেশে ফিরে তোমাকে নিজের কাছে নিয়ে আসব, কিন্তু ভাগ্য নিজেই তোমাকে আমার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আপনি কি বলছেন এইসব? রাস্তা ছাড়ুন। আরিয়ান রাইসার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে, পালানোর চেষ্টা করো না পাখি, এই খাঁচাটা আমি তোমার জন্যই বানিয়েছি। এখন থেকে তোমার প্রত্যেকটা নিঃশ্বাসও আমার অনুমতিতে চলবে। কথাগুলো বলে আরিয়ান একটা শয়তানি হাসি দিয়ে সরে দাঁড়ালো। রাইসা কাঁপতে কাঁপতে তার বাবা মায়ের দিকে এগিয়ে গেল। তার মনে হচ্ছিল সে কোনো বিয়ের চুক্তিতে সই করতে আসেনি, সে এসেছে এক ভালোবাসার সাইকোর হাতে নিজেকে বলে দিতে। তার বজ্জাত চাচাতো ভাই শুধু ডেভিল হয়ে ফেরেনি, সে ফিরেছে এক ভয়ঙ্কর শিকারী হয়ে, আর রাইসা তার একমাত্র শিকারী। আরিয়ান সেই ফিসফিস করে বলা কথাগুলো রাইসার কানে গরম সীসার মতো প্রবেশ করছিল। 7 বছর অপেক্ষা করেছি, এই বাক্যটা যেন একটা অশুভ মন্ত্রের মতো তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। বাড়ি ফিরে পুরো পথটা সে একটা কথা বলতে পারেনি। তার বাবা মা হয়তো ভেবেছিল সে দুঃখে বা লজ্জায় চুপ করে আছে, কিন্তু রাইসা চুপ ছিল ভয়ে। এক অজানা ভয়ঙ্কর ভয়ে তার পুরো শরীরটা যেন অবশ হয়ে গিয়েছিল। বিয়ের আগের 3 দিন রাইসার বাড়িতে। বাবা, আমি শেষবারের মতো বলছি, আমি এই বিয়েটা করতে পারবো না। লোকটা নর্মাল না বাবা, ও একটা সাইকো। এখন আর এসব বলে কোনো লাভ নেই মা। তোর চাচার বিয়ের কার্ড ছাপিয়ে বিলি করা শুরু করে দিয়েছে। এখন যদি তুই না করিস তাহলে শুধু আমাদের কোম্পানি নয়, আমাদের সম্মানটাও ধুলে মিশে যাবে। আরিয়ান হয়তো ছোটবেলায় একটু অন্যরকম ছিল, কিন্তু এখন সে অনেক বড় কোম্পানির মালিক, সে নিশ্চয়ই বদলে গেছে। তুই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করিস মা। রাইসা বুঝতে পারছিল এই দেয়ালের সাথে মাথা ঠুকে আর কোনো লাভ নেই। তার বাবা মা আরিয়ানের আসল রূপটা দেখতে পাচ্ছে না, তারা দেখছেন শুধু তাদের উদ্ধারকর্তাকে। রাইসা একা, সম্পূর্ণ একা এই লড়াইয়ে। পরদিন সকালে দরজায় ডেলিভারি ম্যান এসে হাজির। রাইসার নামে কয়েকটা বিশাল বাক্স এসেছে চৌধুরী গ্রুপ থেকে। বাক্স খুলতে বেরিয়ে এলো নামি দামি ব্র্যান্ডের শাড়ি, লেহেঙ্গা, গাউন আর ওয়েস্টার্ন পোশাক, সাথে গহনা আর পারফিউম। দেখ, আরিয়ান তোর জন্য কত কি পাঠিয়েছে। ছেলেটা তোর কতটা খেয়াল রাখে। কিন্তু রাইসার চোখ আটকে ছিল একটা ছোট্ট কালো বক্সের উপর। সেটা খুলতেই বেরিয়ে এলো লেটেস্ট মডেলের একটা মোবাইল ফোন। ফোনটা অন করতে স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। আমার দেওয়া উপহারগুলো নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে পাখি। এখন থেকে তুমি শুধু এই ফোনটাই ব্যবহার করবে। আর হ্যাঁ, কষ্ট করে নম্বর সেভ করার দরকার নেই, এখানে শুধু একজনেরই নম্বর আছে, তোমার মালিকের। রাইসা কন্ট্যাক্ট লিস্ট খুলে দেখলো সত্যি সেখানে শুধু একটা নাম সেভ করা, আরিয়ান। তার পুরনো ফোনটা আরিয়ানের লোক কখন যে নিষ্ক্রিয় করে দিয়েছে সে সেটা টেরও পায়নি। এটা উপহার ছিল না, ছিল তার জগৎটাকে ছোট করে এনে একজনের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার প্রথম ধাপ। বিয়ের দিন কাজী অফিসে আরিয়ানের পাঠানো একটা মেরুন রঙের শাড়ি পরে রাইসা যন্ত্রের মতো বসেছিল। তাকে পুতুলের মতো সাজানো হয়েছে, যে পুতুলে নিজের কোনো ইচ্ছা নেই। আরিয়ান তার পাশে বসেছিল একটা কালো শেরওয়ানিতে। তাকে রাজার মতো দেখাচ্ছিল, এক বিজয়ী রাজা যে তার সবচেয়ে কাঙ্ক্ষিত রাজ্যকে দখল করতে চলেছে। মা, আপনি কবুল বলুন। রাইসা চুপ রইল, তার মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছিল না। সে কিভাবে বলবে কবুল? কিভাবে সে নিজের জীবনটাকে শয়তানের হাতে তুলে দেবে? কি হলো মা, কবুল বলো। রাইসা তবুও চুপ। ঠিক সেই মুহূর্তে সে তার কানের কাছে আরিয়ানের শীতল নিঃশ্বাস অনুভব করলো। আরিয়ান শুধু রাইসা শুনতে পায় এমন গলায়। 1 সেকেন্ডের মধ্যে কবুল বলো রাইসা, না হলে কালকের সূর্য ওঠার আগেই তোমার বাবা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবে। আমি নিজের হাতে তার কোম্পানিটাকে এমনভাবে ধ্বংস করব যে তোমাদের অস্তিত্বই মুছে যাবে। হুমকিটা এতই শীতল আর স্পষ্ট ছিল যে রাইসার পুরো শরীরটা ভয়ে কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে নিল। তার সামনে তখন শুধু তার অসহায় বাবার মুখটা ভেসেছিল। কবুল।
শব্দটা তার মুখ থেকে নয়, যেন আত্মা থেকে বেরিয়ে এলো। বাবা, আপনি বলুন। আরিয়ান বিজয়ের মতো হাসি মুখে স্পষ্ট এবং দৃঢ় গলায়। কবুল। আরিয়ান যখন আংটি পরাতে গেল তখন সে রাইসার হাতটা এমন শক্ত করে ধরলো যে রাইসার আঙুলে ব্যথা হতে লাগলো। সে শুধু আংটিটা পরালো না, তার অধিকারের একটা ছাপ বসিয়ে দিল। চৌধুরী মেনশনে গাড়িতে পুরোটা পথ আরিয়ান কোনো কথা বলেনি, কিন্তু তার তীব্র দৃষ্টি একবারও রাইসার উপর থেকেও সরেনি। সেই দৃষ্টিতে রাইসার মনে হচ্ছিল একটা ক্ষুধার্ত নেকড়ে তার শিকারকে মাপছে। বাড়িতে ঢোকার পর আরিয়ান তাকে অনুসরণ করতে ইশারা করলো। বিশাল সিঁড়ি বেয়ে সে রাইসাকে নিয়ে এলো দোতলার একটা ঘরের সামনে। এটা ছিল মাস্টার বেডরুম। এটা তো আপনার ঘর, আমার ঘর কোনটা? আরিয়ান দরজা খুলে ভেতরে ঢুকে। আজ থেকে এটাই তোমার ঘর, এটাই তোমার পৃথিবী। অসম্ভব, আমি আপনার সাথে এক ঘরে থাকবো না। আমাদের কথা হয়েছিল। আমাদের কোনো কথা হয়নি রাইসা, কথা শুধু আমি বলেছি আর তুমি শুনেছ। আমি আমার শিকারকে চোখের আড়াল করি না, বিশেষ করে যখন শিকারটা তোমার মতো সুন্দর আর অবাধ্য হয়। আরিয়ান ঘরের বিশাল ওয়াক ইন ক্লজেটের দরজাটা খুললো। এক পাশে তার স্যুট আর শার্ট ঝোলানো, আর অন্য পাশটা পুরোপুরি খালি। তোমার জন্য যা যা লাগবে সব এখানে চলে আসবে। তোমার পুরনো জীবনের কোনো কিছুর আর তোমার প্রয়োজন নেই। আপনি আমার জীবনটা নিয়ন্ত্রণ করার কে? আমি আপনার সম্পত্তি নই। আরিয়ান ধীর পায়ে রাইসার দিকে এগিয়ে এসে। ঠিক এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। রাইসা ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু আরিয়ান এক ঝটকায় তার হাত ধরে ফেলল। সে রাইসাকে টেনে নিজের বুকের কাছে নিয়ে এলো। ছাড়ুন আমাকে, আমার ভয় লাগছে। ভয়? ভয় তো তোমাকে পেতেই হবে পাখি, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা এমনই ভয়ঙ্কর। আরিয়ান রাইসাকে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে দাঁড় করালো। রাইসার পালানোর আর কোনো পথ ছিল না। আরিয়ান রাইসার মুখের ওপর ঝুঁকে এসে তীব্র আবেগে। কোথায় পালাবে? এই পুরো পৃথিবীটাও যদি আমি কিনে ফেলি, তবু তোমার পালানোর কোনো জায়গা থাকবে না, কারণ তুমি আমার। তোমার এই শরীর, তোমার মন, তোমার আত্মা, তোমার হাসি, তোমার কান্না, তোমার রাগ, সব কিছু আমার, শুধুই আমার। কথা শেষ করে আরিয়ান তার ঠোঁট দুটো রাইসার ঠোঁটের ওপর চেপে ধরল। সেটা কোনো সাধারণ চুম্বন ছিল না, ছিল তীব্র, উত্তপ্ত আর শাস্তিদায়ক এক চুম্বন। আরিয়ান যেন তার সমস্ত অধিকার, 7 বছরে জমানো আসক্তি আর রাগ এই চুম্বনের মাধ্যমে রাইসার ওপর প্রতিষ্ঠা করতে চাইল। কিছুক্ষণ পর আরিয়ান যখন তাকে ছাড়লো তখন রাইসা হাঁপাচ্ছিল। তার চোখ দুটো ফুলে উঠেছে, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আরিয়ান তার দিকে তাকালো। তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল এক ভয়ঙ্কর তৃপ্তি। আরিয়ান রাইসার ভেজা গালে হাত বুলিয়ে ফিসফিস করে, এই খাঁচাই স্বাগতম আমার পাখি। আরিয়ানের শেষ কথাটা ছিল একটা রায়। এই খাঁচায় স্বাগতম আমার পাখি। এই বাক্যটা শোনার পর রাইসার মনে হলো তার পায়ের নিচের পৃথিবীটা যেন সত্যি সত্যি সরে গেছে। সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তার পুরো শরীরটা থর থর করে কাঁপছিল। ঠোঁটের ওপর আরিয়ানের সেই শাস্তিদায়ক চুম্বনের জুলুনি আর স্বাদে তার মাথাটা ঘুরছিল। ভয়, অপমান আর এক অব্যাখ্যাত তীব্র অনুভূতিতে সে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছে গিয়েছিল। তার চোখে জল আর বাঁধ মানছিল না। সে ধীরে ধীরে দেয়াল বেয়ে মেঝেতে বসে পড়ল, 2 হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। তার 17 বছরের স্বপ্ন, তার স্বাধীনতা, তার ছোট্ট গোছানো জগৎটা, সবকিছু এক রাতের মধ্যে কিভাবে দুঃস্বপ্নে পরিণত হতে পারে। আরিয়ান ধীর পায়ে রাইসার সামনে এসে হাঁটু গেড়ে বসে। কাঁদবে না? আরিয়ানের গলাটা ছিল অস্বাভাবিক নরম, যা তার আগের ভয়ঙ্কর রূপের সাথে একেবারেই মিলছিল না। এই নরম স্বরটা যেন সাপের হিসহিসের মতো আরো ভয়ঙ্কর শোনালো। আমার কাছে আসবেন না প্লিজ, আমাকে একা ছেড়ে দিন। একা ছেড়ে দেওয়ার জন্য তোমাকে 7 বছর পর ফিরিয়ে আনিনি রাইসা, আর তোমার চোখের জল, এটা সহ্য করার ক্ষমতা আমার নেই, বিশেষ করে যদি সেই জল আমার কারণে হয়। কি সাংঘাতিক স্ববিরোধী কথা! যে মানুষটা তার কান্নার কারণ, সেই আবার বলছে তার কান্না সহ্য হয় না। রাইসা কান্নার মধ্যে মুখ তুলে তাকালো। আরিয়ানের চোখে সে কোনো রাগ বা হিংস্রতা দেখলো না, দেখলো এক অদ্ভুত যন্ত্রণা আর তীব্র পজিটিভনেস। আরিয়ান রাইসার দিকে হাত বাড়িয়ে, ওঠো।
রাইসা ভয়ে পেছিয়ে গেল। আরিয়ানের বাড়ানো হাতটা সে স্পর্শ করলো না। মুহূর্তের জন্য আরিয়ানের নরম মুখটা আবার কঠিন হয়ে উঠল। তার চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামাল নিল। আরিয়ান উঠে দাঁড়িয়ে শীতল গলায়, বেশ, আমার স্পর্শ যদি তোমার এতই বিষ মনে হয় তাহলে তাই সই, কিন্তু আমার হুকুম তোমাকে মানতেই হবে। যাও, ফ্রেশ হয়ে এসো, ওয়াশরুমে তোমার জন্য কাপড় রাখা আছে। রাইসা দেখলো আরিয়ান যেদিকে ইশারা করলো সেখানে একটা চেয়ারের উপর একটা সুন্দর সিল্কের নাইট গাউন ভাঁজ করে রাখা। লোকটা কতটা পূর্ব পরিকল্পিত! তার মানে সে প্রথম থেকেই জানতো আজ রাতে রাইসা এই ঘরেই থাকবে। কিছুক্ষণ পর রাইসা যখন ফ্রেশ হয়ে বেরোলো তখন সে দেখলো ঘরের পরিবেশটা বদলে গেছে। ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে একটা ছোট্ট সুন্দর টেবিল সাজানো হয়েছে। সেখানে শুধু দুজনের জন্য ডিনার পরিবেশন করা হয়েছে। মোমবাতির নরম আলোয় চারদিকটা স্বপ্নীল লাগছিল, কিন্তু এই স্বপ্নীল পরিবেশটাও রাইসার কাছে বিভীষিকার মতো মনে হলো। এসে বসো। রাইসা যন্ত্রের মতো গিয়ে চেয়ারে বসলো। তার সামনে তার প্রিয় সব খাবার সাজানো, কিন্তু তার গলা দিয়ে এক দানাও নামবে বলে মনে হচ্ছিল না। আমার খিদে নেই। আরিয়ান শান্তভাবে নিচের প্লেটে খাবার তুলে নিয়ে, আমি তোমাকে খেতে অনুরোধ করিনি রাইসা, আদেশ দিয়েছি। আমি খাবো না। বেশ, তুমি না খেলে আমিও খাবো না, আর অভুক্ত থাকলে আমার শরীর খারাপ হতে পারে, তখন আমার মেজাজটাও। আরিয়ান কথা শেষ করলো না, কিন্তু এর ভেতরে হুমকিটা স্পষ্ট ছিল। রাইসা বুঝতে পারছিল এই সাইকোর সাথে জেদ করে সে জিততে পারবে না, বরং এর পরিণাম আরো ভয়ঙ্কর হবে। সে কাঁপা কাঁপা হাতে চামচটা তুলে নিল এবং জোর করে কয়েক লোকমা খেলো। পুরোটা সময় আরিয়ান কোনো কথা না বলে শুধু তাকে দেখছিল। সে তীব্র চাহনির সামনে রাইসার মনে হচ্ছিল সে খাবার খাচ্ছে না, নিজের আত্মসম্মানকে গিলে খাচ্ছে। ডিনারের পর বেডরুমে ঘরে ফিরে রাইসার বুকের ভেতরটা আবার ধুকপুক করে উঠল। ঘরের মাঝখানে বিশাল কিং সাইজের বিছানাটা যেন তাকে গিলে খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি সোফায় ঘুমাবো। সোফা? 7 বছর ধরে আমি এই রাতটার স্বপ্ন দেখেছি রাইসা, তোমাকে আমার পাশে, আমার বিছানায়, আমার বাহু বন্ধনে দেখার স্বপ্ন। আর তুমি ভাবলে আমি তোমাকে সোফায় ঘুমাতে দেব? আপনি আমার গায়ে হাত দেবেন না। তোমাকে ছোঁয়ার জন্য আমার কোনো জোর জবরদস্তির প্রয়োজন নেই পাখি। যেদিন আমি তোমাকে ছোঁবো সেদিন তুমি নিজের ইচ্ছাতেই আমার কাছে ধরা দেবে। আরিয়ানের আত্মবিশ্বাস দেখে রাইসা অবাক হয়ে গেল। কিন্তু আজ রাতে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে চাই। আমি শুধু তোমাকে আমার পাশে ঘুমোতে দেখতে চাই। আমার পাশে এসে চুপচাপ শুয়ে পড়ো। কোনো চালাকির চেষ্টা করলে তার পরিণতির জন্য কিন্তু তুমি নিজেই দায়ী থাকবে। রাইসার আর কিছু বলার ছিল না। সে বুঝতে পারছিল তার সামনে দুটো পথ খোলা। এক, চুপচাপ বিছানায় যাওয়া, অথবা দুই, এই লোকটার ভয়ঙ্কর রূপটা আবার দেখা। সে প্রথমটাই বেছে নিল। বিছানায় মাঝরাতে রাইসা বিছানার একদম কিনারায় জড়সড় হয়ে শুয়েছিল। তার পুরো শরীরটা ভয়ে শক্ত হয়ে আছে। আরিয়ান তার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়েছে, কিন্তু রাইসা অনুভব করতে পারছিল সে ঘুমায়নি। সে তার দিকেই তাকিয়ে আছে। রাতের অন্ধকারে আরিয়ানের নিঃশ্বাসের শব্দটা যেন আরো গভীর শোনাচ্ছিল। তুমি কি জানো, গত 7 বছর আমি তোমার প্রত্যেকটা খবর রেখেছি। আরিয়ানের হঠাৎ কণ্ঠস্বরে রাইসা চমকে উঠল। সে কোনো উত্তর দিল না। তুমি কোন কলেজে ভর্তি হলে, তোমার প্রিয় বন্ধুকে কোন আইসক্রিম ফ্লেভারটা তোমার পছন্দ, এমনকি তোমার হাসি মুখের কয়েকটা ছবি চুরি করে আমি আমার ফোনের ওয়ালপেপার বানিয়ে রেখেছিলাম। আরিয়ানের কথাগুলো শুনে রাইসার শরীরের রক্ত হিম হয়ে গেল। এটা ভালোবাসা নয়, এটা স্টকিং। লোকটা গত 7 বছর ধরে তার উপর ছায়ার মতো নজর রেখে গেছে। তুমি যখন ভার্সিটির ওই ছেলেটার সাথে হেসে কথা বলছিলে, আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছিল রাইসা। তোমার ওই হাসি দেখার অধিকার আর কারো নেই। তোমার চোখের জল, তোমার রাগ, তোমার অভিমান, সব কিছুতে শুধু আমার অধিকার। আরিয়ানের গলাটা আবেগে ভারী হয়ে আসছিল। সে ধীরে ধীরে রাইসার দিকে একটু এগিয়ে গেল। রাইসার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধুকপুক করতে লাগলো। সে ভাবলো আরিয়ান হয়তো এবার তার দেয়া কথা ভাঙবে, কিন্তু আরিয়ান তা করলো না। সে খুব সাবধানে তার হাতটা বাড়ালো। তারপর রাইসার কপালে এসে পড়া অবাধ্য চুলের গোছাটা আলতো করে তার কানের পেছনে গুজে দিল।
তার আঙুলের সেই স্পর্শটা ছিল আশ্চর্য রকম নরম আর উষ্ণ। আগে সে শাস্তিদায়ক চুম্বনের সাথে এর স্পর্শের কোনো মিল নেই। আরিয়ানের এই ভয়ঙ্কর স্বীকারোক্তি আর তার এই অপ্রত্যাশিত নরম স্পর্শ, এই দুটো মিলে রাইসার মস্তিষ্কের ভেতরটা যেন তাল গোল পাকিয়ে গেল। সে কার সাথে শুয়ে আছে? এক নিষ্ঠুর দানব নাকি এক পাগল প্রেমিক? রাইসা চোখ বন্ধ করলো না। সে খোলা চোখে অন্ধকার ছাদের দিকে তাকিয়ে রইল আর তার কানের পাশে অনুভব করতে লাগলো এক সাইকোর উষ্ণ নিঃশ্বাস। তার খাঁচার প্রথম রাতটা ছিল ভয় আর অব্যাখ্যাত মোহের এক বিপজ্জনক মিশ্রণ। আরিয়ানের সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি আর আলতো স্পর্শের পর রাইসার চোখে আর ঘুম আসেনি। সে ভোরের আলো ফোটার অপেক্ষায় ছিল, যেন এ রাতের অন্ধকারটা তার জীবনের উপর স্থায়ীভাবে চেপে বসেছে। সে যখন সকালে ঘুম থেকে উঠল তখন বিছানার অন্য পাশটা খালি। এক মুহূর্তের জন্য তার মনে এক ঝলক স্বস্তি খেলে গেল। লোকটা আশেপাশে নেই, কিন্তু সেই স্বস্তিটা ছিল একেবারেই ক্ষণস্থায়ী। সে দেখল ঘরের সাথে লাগোয়া বিশাল কাঁচের জানালার সামনে আরিয়ান দাঁড়িয়ে আছে, পরনে নিখুঁত স্যুট, হাতে কফির কাপ। সে বাইরের দিকে নয়, তাকিয়েছিল রাইসার দিকে। তার মানে সে ঘুম থেকে ওঠার পর থেকে রাইসাকে পর্যবেক্ষণ করছে। এই লোকটা ঘুমায় কখন? আরিয়ান কফির কাপে চুমুক দিয়ে। সুপ্রভাত পাখি, ঘুম ভালো হয়েছে নিশ্চয়ই? তার কণ্ঠস্বর থাকা ব্যঙ্গতা রাইসার কান এড়ালো না। রাইসা কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে নামতে গেলে, তৈরি হয়ে নাও, 10 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট টেবিলে আসবে। আমি আগে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হব, আমার আজ খুব জরুরি কাজ আছে। আরিয়ান ধীরে ধীরে রাইসার দিকে এগিয়ে এসে, তোমার জরুরি কাজগুলো এখন থেকে আমি ঠিক করব রাইসা। আর আমার সিদ্ধান্ত হলো, আজ তুমি ভার্সিটিতে যাচ্ছ না। মানে? আমার ফাইনাল প্রজেক্টের কাজ চলছে, আমাকে যেতেই হবে। এটাই আমার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার। আপনি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। আরিয়ান রাইসার খুব কাছে এসে তার দিকে ঝুঁকে, তোমার ভবিষ্যৎ তো আমি রাইসা, আর সেটা নষ্ট হওয়ার কোনো সুযোগই আমি রাখবো না। আপনার ডেভিল, একটা শয়তান। ধন্যবাদ। তোমার মুখে এই নামটা শুনতে আমার বেশ ভালো লাগে। আর তোমার প্রজেক্টের জন্য চিন্তা করতে হবে না। মানে? আমি তোমার বন্ধু নীলা আর ওই ছেলেটা রাহুল দুজনকে এখানে আসতে বলেছি। তোমরা আমার লাইব্রেরি ঘরে বসে কাজ করবে আমার চোখের সামনে। রাইসা স্তব্ধ হয়ে গেল। এই লোকটার বুদ্ধির সাথে সে পড়ে উঠবে না। সে তাকে তার শেষ আশ্রয়টুকু তার ভার্সিটির জগৎটা থেকেও বিচ্ছিন্ন করে দিল। সে রাইসাকে তার বন্ধুদের সাথে কাজ করার সুযোগ দিচ্ছে, কিন্তু নিজের বানানো খাঁচার ভেতরে, নিজের করা নজরের আওতায়। কিছুক্ষণ পর ওয়াকিং ক্লজেটে রাইসা যখন ভার্সিটিতে যাওয়ার জন্য তার সাধারণ একটা স্যালার কামিজ বের করেছিল, তখন আরিয়ান ঘরে ঢুকলো। এটা নয়। সে কথা না বাড়িয়ে আলমারি থেকে একটা হালকা আকাশি রঙের হাইনেক ফুলহাতা ডিজাইনের গাউন বের করলো। পোশাকটা সুন্দর, দামি এবং মার্জিত, কিন্তু রাইসার মনে হলো এটা তার ব্যক্তিত্বের সাথে একেবারেই বেমানান। তুমি এটা পরবে? আমি আপনার সাজানো পুতুল নই যে আপনি যা বলবেন আমি তাই পরবো। আমি এটা পরবো না। আরিয়ান ধীর পায়ে এগিয়ে এসে রাইসার হাত থেকে তার পোশাকটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে, তাহলে তোমার বন্ধুদের ফোন করে আসতে বারণ করে দেই। প্রজেক্টটা আর করার দরকার নেই। এই ঘরে সারা জীবন বন্দি হয়ে থাকো, সিদ্ধান্ত তোমার। আরিয়ানের গলা বড় শীতল। রাইসা বুঝতে পারছিল এই ডেভিলের সাথে যেতে যেতে ফল হবে ভয়ঙ্কর। সে আজ তার বন্ধুদের সাথে দেখা করার সুযোগটা হারাতে চায় না। সে দাঁতে দাঁত চেপে আরিয়ানের বেছে দেয়া পোশাকটা হাতে তুলে নিল। গুড গার্ল, ঠিক এইভাবেই আমার সব কথা শুনবে। তাহলে দেখবে এই খাঁচাটাও তোমার কাছে স্বর্গের মতো মনে হবে। কিরে, তোকে তো রাজকন্যার মতো লাগছে, কিন্তু তোর মুখটা এমন শুকনো কেন? আর এই লোকটা এখানে কি করছে? ঘরের অন্য প্রান্তে একটা বিশাল এক কাঠের ডেস্কে আরিয়ান তার ল্যাপটপ নিয়ে বসেছিল। সে এমনভাবে কাজ করছিল যেন সে তাদের অস্তিত্ব সম্পর্কে সচেতনই নয়, কিন্তু তার তীক্ষ্ণ নজর যে তাদের উপরে স্থির সেটা বুঝতে রাইসার এক মুহূর্তও লাগেনি। রাহুল একটু ইতস্তত করে, রাইসা, চলো তাহলে কাজটা শুরু করি। ওই ডিজাইনটা। হ্যাঁ চল। তারা কাজে ডুব দেওয়ার যথেষ্ট চেষ্টা করছিল, কিন্তু পরিবেশটা ছিল খুবই অস্বস্তিকর। আরিয়ানের উপস্থিতি পুরো ঘরটাকে ভারী করে রেখেছিল। নীলা বারবার আর চোখে আরিয়ানকে দেখছিল আর রাইসাকে ইশারা করছিল। রাইসা শুধু তাকে চুপ থাকতে বলেছিল।
রাহুল একটা ডিজাইনের দিকে তাকিয়ে হেসে। আরে এই অংশটা তো পুরোপুরি ভুল করছো, তোমাকে না বলছিলাম। রাহুল হাসতে হাসতে যখন রাইসার খাতার উপর ঝুঁকে পড়ছিল, তখন হঠাৎ করে ঘর কাঁপিয়ে একটা শব্দ হলো। সবাই চমকে সেদিকে তাকালো। আরিয়ানের হাত থেকে একটা ভারী পেপার ওয়েট মেঝেতে পড়ে গেছে। সরি, হাত থেকে পিছলে গেল, তোমরা কাজ করো। তার গলার স্বর শান্ত থাকলেও তার চোখ দুটোতে তখন আগুন জ্বলছিল। সেই আগুনটা সরাসরি রাহুলের দিকে নির্দেশ করা ছিল। রাহুল ছেলেটা বুদ্ধিমান, সেই চাহনির অর্থ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে রাইসার কাছ থেকে কিছুটা দূরে সরে বসলো। কাজ প্রায় শেষের দিকে, সবাই একটু রিল্যাক্স হয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। রাহুল একটা ব্লু প্রিন্ট দেখানোর জন্য রাইসার দিকে বাড়ালো। ঠিক সেই মুহূর্তে একেবারে অনিচ্ছাকৃতভাবে রাহুলের আঙুল রাইসার হাতের সাথে সামান্য ছুঁয়ে গেল। আর ঠিক তখনই আরও একটা শব্দ হলো, হঠাৎ। সবাই দেখলো আরিয়ানের হাতে থাকা দামি পার্কার পেনটা সে অবলীলায় 2 টুকরো করে ভেঙে ফেলেছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার সাদা হয়ে যাওয়া আঙুলের গঠগুলো তার ভেতরের দগদগে রাগের জানান দিচ্ছিল। আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর মুখে একটা সৌজন্যমূলক হাসি ফুটিয়ে রাহুলের দিকে এগিয়ে গেল। রাহুল, তাই না? তোমার বাবা তো রহমান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, মিস্টার আশফাকুর রহমান। রাহুল তো ভয়ে ঢোক গেল। জি জি আঙ্কেল। আরিয়ান তার কাঁধে হাত রেখে, গত মাসে তিনি আমাদের সাথে একটা বড় কন্ট্রাক্টের জন্য এসেছিলেন। ডিলটা প্রায় ফাইনাল হয়েও আটকে আছে। দেখো কি করা যায়। আরিয়ানের গলার স্বর ছিল মধুর, কিন্তু তার ভেতরে হুমকিটা ছিল সাপের বিষের মতো ঠান্ডা। রাহুলের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে বুঝতে পারছিল তার একটা ভুলের জন্য তার বাবার পুরো ব্যবসাটা ধ্বংস হয়ে যেতে পারে। আমার মনে হয় আজকের মতো তোমাদের কাজ শেষ, এখন তোমরা আসতে পারো। নীলা আর রাহুল প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরিয়ান দরজা পর্যন্ত গিয়ে তাদের বিদায় জানিয়ে সে দরজাটা বন্ধ করে দিল। তারপর সে ধীরে ধীরে রাইসার দিকে ঘুরল। তার মুখে সেই সৌজন্যের হাসিটা মিলিয়ে গেছে। সেই জায়গায় ফুটে উঠেছে এক ডেভিলের তীব্র পজিটিভ ক্রোধ। আপনি আপনি এটা কি করলেন? ওদেরকে ভয় দেখালেন কেন? আরিয়ান রাইসার সামনে এসে তার 2 কাঁধ শক্ত করে ধরে। ভয়? এটাকে ভয় দেখানো বলে না রাইসা, এটাকে বলে নমুনা। মানে? আমি বলেছিলাম না, তোমার হাসি, তোমার কথা, তোমার নিঃশ্বাস সবকিছু আমার। আর তোমাকে অন্য কোনো পুরুষের স্পর্শ করা তো অনেক দূরের কথা, তার ছায়াটাও আমি তোমার উপর পড়তে দেব না। আজ ও শুধু আমার ক্ষমতার একটা ছোট নমুনা দেখলো। পরের বার যদি এমন কিছু হয় তাহলে ওর আঙুলগুলো আমি আস্ত রাখবো না। আরিয়ানের চোখে মুখে এমন এক ভয়ঙ্কর হিংস্রতা ফুটে উঠেছিল, যা দেখে রাইসার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। সে বুঝতে পারলো সে কোনো মানুষের সাথে নয়, এক ভালোবাসার ডেভিলের সাথে এক খাঁচায় বন্দী হয়েছে, যে তার শিকারের উপর আর কারো সামান্য আচরও সহ্য করবে না। এদিকে আরিয়ানের শেষ কথাগুলো ছিল একটা চূড়ান্ত রায়ের মতো। তার সেই হিংস্র পজিটিভ চোখের দিকে তাকিয়ে রাইসার মনে হলো সে যেন এক ক্ষুধার্ত হিংসের খাঁচা এসে পড়েছে, যে তার শিকারের উপর সামান্য ভাগও কাউকে দেবে না। ভয়ে, অপমানে আর হতাশায় তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আপনি একটা জানোয়ার। আপনার মনে কোনো দয়া মায়া নেই। কেন করছেন আমার সাথে এমন? এর চেয়ে একবারে আমাকে মেরে ফেলুন, কিন্তু দয়া করে এইভাবে তিলে তিলে মারবেন না। রাইসার এই কান্নায় আরতি ছিল, ঘৃণা ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল তার অসহায়ত্ব। তার এই ভাঙা রূপটা দেখে আরিয়ানের সেই রাগে জ্বলতে থাকা চোখ দুটো মুহূর্তের জন্য বদলে গেল। সেই হিংস্রতার জায়গায় ফুটে উঠল এক তীব্র না বলা যন্ত্রণা। তার কাঁধের উপর রাখা শক্ত হাত দুটো ধীরে ধীরে নরম হয়ে এলো। চুপ করো রাইসা, প্লিজ, তুমি চুপ করো। আরিয়ানের কণ্ঠস্বর এবার কোনো হুমকি ছিল না, ছিল এক অদ্ভুত আকুতি। তোমাকে মারার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তোমাকে সামান্য কষ্ট দেওয়ার অধিকারও এই দুনিয়ার কারো নেই, এমনকি আমারও না। কিন্তু যখন অন্য কেউ তোমার দিকে তাকায় বা তোমাকে ছোঁয়ার কথা ভাবে, তখন আমার মাথার ভেতরটার কাজ করে না। তখন আমার শুধু মনে হয় ওই হাতটা আমি ভেঙে গুড়িয়ে দেই, ওই চোখটা উপরে ফেলি। কথাগুলো বলতে বলতে আরিয়ান রাইসাকে আলতো করে নিজের বুকের কাছে টেনে নিল। এতে কোনো রোমান্টিক আলিঙ্গন ছিল না, ছিল তীব্র অধিকার বোধে ভরা এক মরিয়া আশ্রয় খোঁজার চেষ্টা। সে রাইসাকে এত শক্ত করে জড়িয়ে ধরল যেন সে রাইসাকে তার নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলতে চায়, বাইরের দুনিয়ার সমস্ত নজর থেকে চিরদিনের জন্য লুকিয়ে ফেলতে চায়।
আরিয়ান তার মুখটা রাইসার চুলের মধ্যে ডুবিয়ে দিল। রাইসা তার কাঁধের উপর আরিয়ানের ঘন নিঃশ্বাস অনুভব করতে পারছিল। সে এতটাই অবাক, ক্লান্ত আর মানসিকভাবে বিধ্বস্ত ছিল যে সে বাধা দেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছিল। সে শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল তার ডেভিল স্বামীর সেই অদ্ভুত যন্ত্রণাদায়ক আলিঙ্গনে। লাইব্রেরির ওই ঘটনার পর আরিয়ান আর রাইসার মধ্যে আর কোনো কথা হয়নি। রাইসা নিজের ঘরে বন্দি ছিল। তার মনটা ছিল এক উত্তাল সমুদ্রের মতো। সে যখন ভাবছিল যে তার জীবনটা সেই চার দেয়ালের মধ্যে শেষ হয়ে যাবে, তখন আরিয়ান ঘরে ঢুকলো। আমার সাথে এসো। কোথায়? প্রশ্ন করবে না রাইসা, শুধু যা বলছি তাই করো। রাইসা তার তর্ক করার ইচ্ছা ছিল না। সে যন্ত্রের মতো আরিয়ানের পেছন পেছন হাঁটতে লাগলো। আরিয়ান তাকে লাইব্রেরির ঘরের এক কোনায় নিয়ে এলো। সেখানে দেয়ালের সাথে লাগানো বিশাল বইয়ের তাকটার একপাশে সে হাত রাখতেই একটা গোপন দরজা খুলে গেল। রাইসা অবাক হয়ে তাকিয়ে রইল। দরজার ওপাশে যা ছিল তা দেখার জন্য রাইসা প্রস্তুত ছিল না। ওটা ছিল একটা স্বপ্ন, তার সারা জীবনের স্বপ্ন। বিশাল একটা ঘর, যার একটা পুরো দেয়াল কাচের, যেখান থেকে বাইরের সুন্দর বাগানটা দেখা যায়। ঘরের ভেতর আর্কিটেকচারের জন্য যা যার প্রয়োজন তার সব কিছু আছে। লেটেস্ট মডেলের ড্রাফটিং টেবিল, হাই কনফিগারেশনের কম্পিউটার, 3D প্রিন্টার, সব ধরনের পেন্সিল, স্কেল আর কাগজের সম্ভার। এটা কোনো সাধারণ স্টুডিও নয়, এটা একজন আর্কিটেকচারের কাজে স্বর্গ। রাইসা অবিশ্বাসের দৃষ্টিতে কাঁপা গলায়, এটা কি? এটা তোমার তোমার নতুন জগৎ। আমার জগৎ? হ্যাঁ, তুমি বলেছিলে তোমার ফাইনাল প্রজেক্ট চলছে। বলেছিলে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট হতে দেবে না, আমিও দেব না। তাই তোমার ভবিষ্যৎ, তোমার স্বপ্নকে আমি এই খাঁচার ভেতরেই নিয়ে এসেছি। আরিয়ানের কথাগুলো শুনে রাইসার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এই লোকটা কি দিয়ে তৈরি? সকালে যে মানুষটা তার বন্ধুদের সামনে তাকে অপমান করলো, যে তার বন্ধুকে প্রায় হুমকি দিয়ে তাড়িয়ে দিল, সেই মানুষটা তার স্বপ্নের জন্য এমন একটা জগৎ তৈরি করে রেখেছে। তোমাকে আর ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। তোমার যা যা লাগবে সব এখানে চলে আসবে। তোমার টিচার বা বন্ধুদের যদি দরকার হয়, তারাও এখানে এসে তোমার সাথে দেখা করবে। তুমি তোমার স্বপ্ন পূরণ করবে রাইসা, কিন্তু আমার বানানো এই স্বর্গে, আমার চোখের সামনে থেকে। এই ডেভিডের ভালোবাসার ধরনটা ছিল একেবারেই অন্যরকম। সে ডানা কেটে নেয় না, সে খাঁচাটাকে আকাশ বানিয়ে দেয়। রাইসা অনেকক্ষণ চুপ করে থাকার পর, আপনি কেন করছেন এসব? কেন আমার সাথে এমন করছেন? আরিয়ান কাঁচের দেয়ালের দিকে তাকিয়ে বাইরের অন্ধকারে চোখ রেখে, কারণ একবার আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে রক্ষা করতে পারিনি রাইসা। আরিয়ানের কণ্ঠস্বরটা হঠাৎ করে খুব দূরের মনে হলো, যেন সে এই সময় নেই, ফিরে গেছে তার কষ্টদায়ক অতীতে। আমার চোখের সামনে থেকে তাকে কেড়ে নেওয়া হয়েছিল, আর আমি কিছুই করতে পারিনি। আমি দুর্বল ছিলাম। সেই ভুলের অনুশোচনায় আমি গত 7 বছর ধরে জ্বলছি। রাইসার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তার মনে পড়ল সেই রাতের কথা, আরিয়ানের হাতে থাকা সেই নারীর ছবির কথা। আরিয়ান এবার রাইসার দিকে ঘুরে, তার চোখে তীব্র এক আগুন। কিন্তু আমি আর দুর্বল নই রাইসা। আমি এখন এই শহরের সবচেয়ে শক্তিশালী মানুষ, আর আমি আমার ভুলের পুনরাবৃত্তি করব না। তোমাকে হারানোর আগে আমি এই পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেব। প্রয়োজন হলে তোমাকেও এই 4 দেয়ালের মধ্যে সারা জীবনের জন্য বন্দি করে রাখবো, তবু তোমাকে হারাতে পারবো না। এটা কোনো হুমকি ছিল না, ছিল এক ভয়ঙ্কর শপথ। রাইসা প্রথমবার বুঝতে পারলো আরিয়ানের সেই পজিটিভনেসের উৎস ভয়, হারানোর ভয়। আর এই ভয় একটা মানুষকে কতটা বিপজ্জনক করে তুলতে পারে তা সে আজ নিজের চোখে দেখছিল। অনেক রাতে সেই স্টুডিওতে আরিয়ান রাইসাকে তার নতুন জগতে একা রেখে চলে গিয়েছিল। রাইসা প্রথমে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল, তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে ছুঁয়ে দেখলো নতুন ড্রাফটিং টেবিলটা, হাত বোলালো 3D প্রিন্টারের উপর। এগুলো তো সে চেয়েছিল, সারা জীবন ধরে চেয়েছিল। তার মনটা ছিল দ্বন্দ্বময় অনুভূতিতে ভরা। সে তার জেলরকে ঘৃণা করে, অথচ সেই জেলরই আবার তার স্বর্গের, তার স্বপ্নের রক্ষাকর্তা। সেই খাঁচা থেকে মুক্তি চায়, কিন্তু এই খাঁচার ভেতরের আকর্ষণকেও সে অস্বীকার করতে পারছে না। একসময় সে আনমনে একটা চেয়ারে বসে পড়ল। সামনে রাখা সাদা কাগজের উপর তুলে নিল একটা শার্প পেন্সিল। তারপর তার অজান্তে তার আঙুলগুলো চলতে শুরু করলো। ডিজাইন করাটা তার নিঃশ্বাস নেওয়ার মতো। এই মুহূর্তে এটাই ছিল তার একমাত্র মুক্তির পথ। কখন যে সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে ডেস্কের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে টের পায়নি।
আরিয়ান যখন মাঝরাতে তাকে দেখতে এলো তখন সে দেখলো রাইসা ঘুমিয়ে আছে। তার মুখটা ঘুমের মধ্যে নিষ্পাপ শিশুদের মতো লাগছে। তার এলোমেলো চুলগুলো মুখের ওপর এসে পড়েছে, চারদিকে ছড়িয়ে আছে তার আঁকা স্কেচ। আরিয়ানের সেই ডেভিল সুলভ কঠিন মুখটা মুহূর্তে নরম হয়ে গেল। সে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে তার মনে হলো এই শান্তির জন্য সে পৃথিবীর যে কোনো শক্তির সাথে লড়তে পারে। সে খুব সাবধানে কোনো শব্দ না করে রাইসার কাছে এগিয়ে গেল। তারপর তাকে আলতো করে নিজের দুই বাহুতে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের বুকের উষ্ণতা রাইসার ঘুমটা ভেঙে গেল। সে চোখ পিটপিট করে চাইল। প্রথমে সে বুঝতে পারলো না সে কোথায় আছে। তারপর সে দেখলো সে তার ডেভিল স্বামীর বলিষ্ঠ বাহু বন্ধনে বন্দী। সে তাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে যাচ্ছে। রাইসা চমকে উঠেছিল, কিন্তু অদ্ভুতভাবে সে চিৎকার করলো না, বাধা দিল না। সে শুধু তার স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। রাতের অন্ধকারে আরিয়ানের চোখে সে কোনো হিংস্রতা দেখল না, দেখলো এক গভীর তীব্র আবেগ আর না বলা ভালোবাসা। এই প্রথমবার তারা জেলরের বাহু বন্ধনে রাইসার নিজেকে সুরক্ষিত মনে হলো। আরিয়ানের বলিষ্ঠ বাহুবন্ধনে নিজেকে আবিষ্কার করে রাইসার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। তার মস্তিষ্ক তাকে চিৎকার করে জানান দিচ্ছিল যে এটা বিপদ, এটা একটা ফাঁদ। কিন্তু তার ক্লান্ত শরীর আর বিভ্রান্ত মন সেই বিপদের সংকেতটাকে উপেক্ষা করেছিল। সে দেখেছিল শুধু একজোড়া গভীর চোখ, যে চোখে হিংস্রতার বদলে ছিল এক তীব্র আগলে রাখার আকটে। আরিয়ান কোনো কথা না বলে ধীর পায়ে তাকে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। রাইসার নিঃশ্বাসের সাথে তার দামি পারফিউমের পৌরুষালী গন্ধটা মিশে যাচ্ছিল, যা তার অনুভূতির জগৎকে আরো বেশি তাল গোল পাকিয়ে দিচ্ছিল। আরিয়ান খুব সাবধানে তাকে বিছানায় শুয়ে দিল, যেন রাইসা কাচে তৈরি কোনো ভঙ্গুর পুতুল। সে যখন রাইসার উপর থেকে কম্বলটা টেনে দিচ্ছিল তখন রাইসা ফিসফিস করে উঠল। আমি আমি একা থাকতে পারবো। আরিয়ান রাইসার দিকে ঝুঁকে তার মুখের উপর এসে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে, তোমার জায়গা ডেস্কের উপর নয় রাইসা, তোমার জায়গা এখানে আমার পাশে। তার কণ্ঠস্বরটা ছিল রাতের মতোই গভীর আর শান্ত। সে উঠে দাঁড়ালো এবং ঘরের আলোটা কমিয়ে দিল। তারপর বিছানার অন্য পাশে এসে শুয়ে পড়ল। কিন্তু এবার সে রাইসার দিকে মুখ করে শুলো না, বরং ছাদের দিকে তাকিয়ে রইল। ঘুমিয়ে পড়ো পাখি, কাল তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আরিয়ানের এই অপ্রত্যাশিত শান্ত আচরণে রাইসা আরো বেশি অবাক হলো। সে কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করলো, কিন্তু তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। এই প্রথমবার এই টেবিলের পাশে শুয়ে তার নিজেকে বন্দী মনে হলো না। মনে হলো সে এক জটিল ধাঁধার সম্মুখীন হয়েছে, যার সমাধান করা প্রায় অসম্ভব। পরদিন সকালে রাইসার যখন ঘুম ভাঙলো তখন সকালে নরম আলোয় ঘরটা ভরে গেছে। সে দেখলো বিছানায় সে একা, আরিয়ান নেই। সে ধড়মড় করে উঠে বসলো। কাল রাতের ঘটনাগুলো তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়লো বেডসাইড টেবিলের উপর। সেখানে একটি কাচের ফুলদানিতে রাখা আছে রক্তিম এক গোলাপ, আর তার পাশে রাখা একটা ছোট নোট। তোমার স্টুডিও অপেক্ষা করছে। নোটটাতে কোনো ভালোবাসার কথা ছিল না, কিন্তু কেন যেন রাইসার ভেতরটা একটু অন্যরকম অনুভূতিতে ভরে গেল। সে টেবিলে রাখা ব্রেকফাস্টের দিকে তাকালো। আরিয়ানের রুচি আর শাসনের ছাপ সবখানে স্পষ্ট। ব্রেকফাস্টের পর স্টুডিওতে রাইসা যখন স্টুডিওতে ঢুকলো সে দেখলো আরিয়ান সেখানে আগে থেকেই উপস্থিত। সে একটা ড্রাফটিং টেবিলের উপর ঝুঁকে রাইসার রাতের আঁকা স্কেচটা দেখছিল। আপনি এখানে? আপনার না অফিসে যাওয়ার কথা? আমার অফিস সেখানেই, যেখানে আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তিটা থাকে। এদিকে আরিয়ানের কথায় রাইসা আর প্রতিবাদ করলো না। সে চুপচাপ নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। তোমার ডিজাইনের কনসেপ্টটা ইন্টারেস্টিং। একটা পাবলিক লাইব্রেরির ডিজাইন যেখানে প্রকৃতি আর স্থাপত্য একে অপরের সাথে মিশে যাবে। কিন্তু এই যে কাচের ছাদটা তুমি ডিজাইন করেছো, এটা লোড বেয়ারিং স্ট্রাকচার নিয়ে ভেবেছো। আমাদের দেশের আবহাওয়ায় এটা রক্ষণাবেক্ষণ করাটা খুব কঠিন হবে। রাইসা অবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি আরিয়ান, যে কিনা একজন নির্দয় ব্যবসায়ী, সে আর্কিটেকচারের এত কঠিন বিষয়গুলো বুঝবে। সে তার নিজের অজান্তেই আরিয়ানের সাথে তার ডিজাইন নিয়ে আলোচনা মগ্ন হয়ে গেল। আমি গ্লেজিংয়ের জন্য ফটোভোল্টাইক গ্লাস ব্যবহার করার কথা ভেবেছি। সোলার প্যানেলের কাজও করবে, আর সাপোর্টের জন্য স্টিলের বদলে গ্লুগাম বিম ব্যবহার করলে। আইডিয়াটা ভালো, কিন্তু খরচ অনেক বেড়ে যাবে। প্রায় 1 ঘন্টা ধরে তারা কথা বলল।
এই 1 ঘন্টায় রাইসা প্রায় ভুলেই গিয়েছিল যে সে তার জেলরের সাথে কথা বলছে। তার মনে হচ্ছিল সে তার কোনো প্রফেসরের সাথে তার স্বপ্নের প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। আরিয়ানের চোখে সে প্রথমবারের মতো দেখছিল মুগ্ধতা, যা তার পজেসিভ চাহনির থেকে একদম আলাদা। দুপুরে সেই স্টুডিওতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে রাইসা টেরই পায়নি। সে তার কাজে এতটাই মগ্ন ছিল যে সকালের ব্রেকফাস্টের পর পেটে আর কিছুই পড়েনি। হঠাৎ দরজায় শব্দ হওয়ায় সে মুখ তুলে তাকালো। আরিয়ান দাঁড়িয়ে আছে, তার হাতে একটা খাবারের ট্রে। কাজের জন্য নিজের শরীরের ওপর অত্যাচার করাটা আমার নিয়মের বাইরে, রাইসা। আমার যখন ইচ্ছা হবে আমি তখন খাবো, আপনার ভাবতে হবে না। আরিয়ান ট্রেটা টেবিলের উপর রেখে, আমার ভাবতে হবে, কারণ তোমার এই শরীরটার ওপরও এখন আমার অধিকার। আরিয়ানের কথা রাইসা রেগে কিছু বলতে যাবে তার আগে আরিয়ান ট্রে থেকে একটা স্যান্ডউইচের টুকরো তুলে রাইসার মুখের সামনে ধরল। খাও। আমি খাবো না। জেদ করো না রাইসা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। রাইসা মুখ ঘুরিয়ে নিল। তাদের মধ্যে এক নীরব যুদ্ধ শুরু হলো। আরিয়ানের চোখে অটল জেদ আর রাইসার চোখে তীব্র অবজ্ঞা। আরিয়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সে দৃষ্টির তীব্রতার সামনে রাইসা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সে হার মানল। সে মুখ খুলতে আরিয়ানের স্যান্ডউইচের টুকরোটা তার মুখে পড়ে নিল। আরিয়ান নিজের হাতে রাইসাকে কয়েক টুকরো স্যান্ডউইচ আর ফল খাইয়ে দিল। এই দৃশ্যটা ছিল অদ্ভুত। এটা ছিল একই সাথে এক চরম নিয়ন্ত্রণের প্রকাশ, আবার এক গভীর যত্নের বহিঃপ্রকাশ। রাইসার নিজেকে এক পোষা পাখি মনে হচ্ছিল, যাকে তার মালিক নিজের হাতে খাইয়ে দিচ্ছে। রাইসা যখন খাচ্ছিল তখন তার চোখ হঠাৎ করে আরিয়ানের শার্টের কলারের কাছে আটকে গেল। শার্টের উপরের বোতামটা খোলা থাকায় সেখান দিয়ে একটা আবছা দাগ দেখা যাচ্ছে, একটা পুরনো কাটা দাগ। কি মনে করে রাইসা তার নিজের অজান্তে হাতটা বাড়ালো। তার আঙুলগুলো আলতো করে ছুঁয়ে গেল আরিয়ানের বুকের সেই কাটা দাগটায়। স্পর্শটা পেতে আরিয়ানের পুরো শরীরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। এটা কিসের দাগ? প্রশ্নটা শোনার সাথে সাথে আরিয়ানের মুখে সেই শান্ত ভাবটা উধাও হয়ে গেল। তার চোখের মণিতে দেখা দিল এক গভীর অন্ধকার সমুদ্রের ঝড়। সেই যন্ত্রণা কাতর বিধ্বস্ত মুখটা আবার ফিরে এলো, যা রাইসা প্রথম রাতে স্টাডি রুমে দেখেছিল। আরিয়ান প্রায় ছিটকে সরে গেল। সে রাইসার হাতটা ধরে ফেলল। তার হাতের মুঠোটা ছিল বরফের মতো ঠান্ডা আর পাথরের মতো শক্ত। কখনো না, এই বিষয়ে আমাকে আর কখনো কোনো প্রশ্ন করবে না, নেভার। কথা শেষ করে আরিয়ান প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, যেন সে রাইসার কাছ থেকে নয়, নিজের অতীতের কাছ থেকে পালিয়ে যাচ্ছে। রাইসা একা বসে রইল সেই স্টুডিওতে। তার আঙুলের ডগায় তখনও লেগে আছে আরিয়ানের সেই দাগকে ছোঁয়ার অনুভূতি। সে প্রথমবার এই ডেভিলের বর্মের মধ্যে একটা ফাটল দেখতে পেল, আর সেই ফাটলের পেছনে লুকিয়ে থাকা রহস্যটা জানার জন্য তার ভেতরটা তীব্র কৌতূহলে ভরে গেল। এদিকে আরিয়ানের ঘর থেকে প্রায় পালিয়ে যাওয়ার পর স্টুডিওর সেই বিশাল ঘরটাতে একা দাঁড়িয়েছিল রাইসা। তার আঙুলের ডগায় তখনও লেগেছিল আরিয়ানের বুকের সেই দাগ কাটা ছোঁয়ার অনুভূতি। আরিয়ানের এই যন্ত্রণাকাতর মুখ আর পালিয়ে যাওয়াটা রাইসার মনের ভেতর তোলপাড় সৃষ্টি করেছিল। এই প্রথমবার তার মনে হলো এই ডেভিল শুধু তাকে বন্দি করেনি, সে নিজেও তার অতীতের এক ভয়ঙ্কর খাঁচায় বন্দি। সেদিন রাতে আরিয়ানের স্টাডি রুমের বাইরে রাতের খাবারটা রাইসা একাই খেয়েছিল। আরিয়ান ঘর থেকে বের হয়নি। বাড়ির সার্ভেন্টরা জানিয়েছিল সে স্টাডি রুমে নিজেকে বন্দি করে রেখেছে। রাত প্রায় 12টা বাজে, কিন্তু আরিয়ানের ঘর থেকে কোনো সারা শব্দ নেই। রাইসার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠল। সে অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করলো। তার মস্তিষ্ক বলছিল যে তোমাকে এত কষ্ট দেয় তার জন্য তোমার ভাবার দরকার নেই, কিন্তু তার মন মানছিল না। সে ধীর পায়ে এগিয়ে গেল আরিয়ানের স্টাডি রুমের দরজার সামনে। দরজাটা ভেতর থেকে বন্ধ। রাইসা দরজায় হালকা নক করে। আপনি ঠিক আছেন? ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমি জানি আপনি ভেতরে আছেন, প্লিজ দরজাটা খুলুন। আরিয়ান ভেতর থেকে ভেসে আসা গভীর শীতল গলায়, এখান থেকে চলে যাও রাইসা। আপনি দরজা না খুললে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর একটা ক্লিক শব্দ করে দরজাটা খুলে গেল। ঘরের আলোটা ছিল খুব কম। আরিয়ান দাঁড়িয়ে ছিল ঘরের মাঝখানে, তার হাতে একটা হুইস্কির গ্লাস। তার চুলগুলো এলোমেলো, শার্টের হাতা গোটানো। তাকে দেখে মনে হচ্ছিল তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তোমাকে না বলেছিলাম
আমার থেকে দূরে থাকতে? আমার কথা কানে যায় না? আপনি আমার স্বামী, আপনার কি হয়েছে সেটা জানার অধিকার আমার আছে। অধিকার? তুমি অধিকারের কথা বলছো? আরিয়ান এক পা করে রাইসার দিকে এগিয়ে গেল। তার চোখ দুটো রাতের অন্ধকারে নেকড়ের মতো জ্বলছিল। রাইসা ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পিঠটা দরজার সাথে আটকে গেল। ঠিক আছে, আজ আমি তোমাকে তোমার অধিকার আর আমার অধিকার দুটোই বোঝাবো। কথা শেষ করে আরিয়ান তার হাতের গ্লাসটা পাশে ছুঁড়ে ফেলে দিল। সেটা ঝনঝন শব্দ করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আরিয়ান দুই হাতে দরজাটা চেপে ধরে রাইসাকে পুরোপুরি আটকে ফেলল। আমার প্রথম অধিকার হলো তোমাকে ভালোবাসা, তীব্রভাবে, ভয়ঙ্করভাবে ভালোবাসা। সে রাইসার মুখের ওপর ঝুঁকে এলো। তার নিঃশ্বাসের সাথে হুইস্কির তীব্র গন্ধটা রাইসার মাথা ঘুরিয়ে দিচ্ছিল। সে কিছু বলার আগে আরিয়ান তার ঠোঁট দুটো রাইসার ঠোঁটের উপর চেপে ধরল। এই চুম্বনটা আগের গুলোর মতো ছিল না। এটাতে রাগ ছিল, যন্ত্রণা ছিল, কিন্তু সব কিছুকে ছাপিয়েছিল এক তীব্র মরিয়া আবেগ। আরিয়ান যেন তার সমস্ত কষ্ট, সমস্ত অধিকার এই চুম্বনের মাধ্যমে রাইসার মধ্যে প্রতিষ্ঠা করে দিতে চাইছে। রাইসার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। আরিয়ান রাইসার শুধু ঠোঁটে থেমে থাকলো না, সে তার মুখটা নামিয়ে আনলো রাইসার গলায়, তার কাঁধে। তার ভেজা উষ্ণ চুম্বন রাইসার শরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছিল। রাইসার হাত দুটো যা এতক্ষণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, তা কখন যে আরিয়ানের শার্টের কলারটা খামচে ধরেছে সে নিজেও জানে না। আমার দ্বিতীয় অধিকার হলো তোমাকে অনুভব করা, তোমার শরীরের প্রতিটি অংশ, তোমার হৃদস্পন্দন, তোমার নিঃশ্বাস, সব কিছু অনুভব করার অধিকার শুধু আমার। আরিয়ানের হাত দুটো এবার রাইসার কোমর জড়িয়ে ধরলো। সে রাইসাকে টেনে নিজের শরীরের সাথে এমনভাবে মিশিয়ে নিল যে তাদের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। রাইসা তার বুকের ভেতরে আরিয়ানের হৃৎপিণ্ডের তীব্র ধুকপুকানি শুনতে পাচ্ছিল। তার শরীরটাই তীব্র পুরুষালী ঘনিষ্ঠতায় অবশ হয়ে আসছিল। আরিয়ান তার মুখটা তুলে আবার রাইসার দিকে তাকালো। তার চোখে আর সেই শীতল ভাবটা নেই, আছে শুধু তীব্র গভীর আবেগ। আর তোমার অধিকার কি জানো? আমার এই যন্ত্রণার ভাগ নেওয়া, আমার এই অন্ধকার জগতের একমাত্র আলো হওয়ার অধিকার শুধু তোমার। কথা শেষ করে সে আবার রাইসাকে চুম্বন করতে লাগলো। এবার রাইসার বাধা দিল না। তার সমস্ত ভয়, সমস্ত দ্বিধা যেন এই তীব্র আবেগের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। সে তার স্বামী সে ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় ভালোবাসার কাছে আত্মসমর্পণ করলো। আরিয়ান যখন রাইসাকে ছাড়লো তখন দুজনেই হাঁপাচ্ছিল। আরিয়ান তার কপালটা রাইসার কপালের সাথে ঠেকিয়ে রাখলো। তার সেই ডেভিল সুলভ রূপটা উধাও। সেই জায়গায় ফুটে উঠেছে এক ক্লান্ত বিধ্বস্ত মুখ। আমাকে ছুঁয়ো না রাইসা, আমার ভেতরটা বিষে ভরা, আমার অতীতটা একটা অভিশাপ। সেই অভিশাপের ছোঁয়া আমি তোমাকে লাগতে দিতে চাই না। এই প্রথমবার আরিয়ান তার দুর্বলতা প্রকাশ করলো। তার এই কথায় রাইসা বুঝতে পারলো দুপুরে তার পালিয়ে যাওয়ার কারণ রাগ ছিল না, ছিল ভয়। তাকে নিজের অন্ধকার অতীত থেকে রক্ষা করার ভয়। এখন যাও এখান থেকে। আরিয়ান ঘুরে দাঁড়িয়ে ঘরের অন্য প্রান্তে চলে যেতে চাইল, যেন সে আবার নিজের চারপাশে সেই অদৃশ্য দেয়ালটা তুলে নিতে চাইছে। কিন্তু এবার রাইসা তাকে পালাতে দিল না। রাইসা দ্রুত এগিয়ে গিয়ে আরিয়ানের হাতটা ধরে ফেলে। পালাবেন না। আরিয়ানের বলিষ্ঠ শরীরটা থেমে গেল। সে ঘুরে তাকালো না, কিন্তু তার হাতটাও ছাড়িয়ে নিল না। সে শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। স্টাডি রুমে সেই আবছা আলোয় ভাঙা কাঁচের টুকরোগুলোর মাঝে রাইসা তার টেবিল স্বামীর হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। এই প্রথমবার শিকারী তার শিকারীর হাত ধরে তাকে থামতে বলছে। এই প্রথমবার খাঁচার পাখিটা তার জেলরের ক্ষতটাকে ছুঁয়ে দেখতে চাইছে। আর তাদের দুজনের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণটা সেই মুহূর্তে এক নতুন জটিল এবং তীব্র রোমান্টিক দিকে মোড় নিল। আরিয়ানের হাতটা ধরে ফেলে রাইসা যেন এক ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছিল। আরিয়ান স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার চওড়া পিঠটা রাইসার দিকে। ঘরে গামছা অন্ধকারে তার ছায়াটা এমনভাবে দেয়ালে পড়েছিল যেন এক আহত দৈত্য দাঁড়িয়ে আছে। হাত ছাড়ো রাইসা। না। আমার কথা শুনতে পাওনি? বললাম হাত ছাড়ো, না হলে কি আবার আমাকে কষ্ট দেবেন? দিন, আপনার দেওয়া কষ্ট এখন আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আজ আমি আপনার ভেতরের কষ্টটার কারণ না জেনে এখান থেকে এক পাও নড়ব না। রাইসার এই অপ্রত্যাশিত দৃঢ়তার আরিয়ানের বলিষ্ঠ শরীরটা যেন কেঁপে উঠল। সে ধীরে ধীরে রাইসার দিকে ঘুরল। তার চোখ দুটো ছিল যন্ত্রণায় লাল। সেই চোখে আর আগে সেই টেবিল সুলভ শাসন ছিল না, ছিল এক গভীর বিধ্বস্ত অসহায়ত্ব। তুমি কি জানতে চাও আমার এই অভিশপ্ত জীবনের কথা?
যে জীবনে শুধু অন্ধকার আর অনুশোচনা ছাড়া আর কিছুই নেই? আমি সেই অন্ধকারেই আলো হয়ে থাকতে চাই। রাইসার মুখ থেকে কথাটা নিজের অজান্তেই বেরিয়ে এলো। কথাটা শোনার পর আরিয়ানের চেহারার কঠিন ভাবটা যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পাশের একটা সোফায় বসে পড়ল এবং 2 হাতে নিজের মুখটাও ঢেকে ফেলল। তার চওড়া কাঁধটা আবেগের তীব্রতায় অল্প অল্প কাঁপছিল। যে মানুষটি কয়েকদিন ধরে তার উপর স্টিম রোলারের মতো শাসন চালিয়েছে, আজ তার এই ভেঙে পড়া রূপটা দেখে রাইসার ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার সমস্ত ভয়, সমস্ত রাগ ধুয়ে গিয়ে সেই জায়গায় জন্ম নিল এক তীব্র মায়া। রাইসা ধীর পায়ে এগিয়ে গেল। সে আরিয়ানের সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসল। তারপর খুব সাবধানে কাঁপা কাঁপা হাতে সে আরিয়ানের মাথা থেকে তার হাতটা সরালো। সে দেখল আরিয়ানের চোখ দুটো জলে ছল ছল করছে। যে চোখে সে শুধু রাগ আর অধিকার দেখেছে, আজ সেই চোখে সে দেখল সমুদ্রের মতো গভীর কষ্ট। প্লিজ বলুন কি হয়েছে আপনার সাথে। আমাকে আপনার কষ্টের ভাগ নিতে দিন। তুমি ভাগ নিতে পারবে না রাইসা। এই ভার অনেক বেশি। এই ভার আমাকে গত 7 বছর ধরে জীবন্ত পুড়িয়ে মারছে। রাইসা কোনো কথা না বলে তার হাতটা বাড়িয়ে আরিয়ানের গালটা আলতো করে স্পর্শ করলো। তার আঙুলের ডগা দিয়ে সে আরিয়ানের চোখের কোণ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা জল মুছে দিল। রাইসার এই নরম স্পর্শটা ছিল যেন শেষ আঘাত। আরিয়ানের সমস্ত নিয়ন্ত্রণ ভেঙে গেল। সে এক ঝটকায় রাইসাকে নিজের বুকের কাছে টেনে নিল। সে রাইসাকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজল, ঠিক যেমন এক অসহায় শিশু তার মায়ের কাছে আশ্রয় খোঁজে। রাইসা তার পিঠে আরিয়ানের উষ্ণ নিঃশ্বাস আর চোখের জলের ভেজা অনুভূতি পাচ্ছিল। রিয়া, ওর নাম ছিল রিয়া। রাইসা চুপ করে রইল। সে শুধু তার হাতটা আরিয়ানের পিঠের উপর রাখলো, তাকে ভরসা দেওয়ার জন্য। ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড, আমার খেলার সাথী, আমার চেয়ে 2 বছরের ছোট ছিল, আমার সব পাগলামির একমাত্র সঙ্গী। ওই ছবিটা যেটা তুমি দেখেছিলে ওটা ওরই ছবি। আরিয়ান বলতে লাগলো সেই ভয়ঙ্কর রাতের কথা। এক বৃষ্টির রাতে তারা গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরিয়েছিল। গাড়িটা আরিয়ান চালাচ্ছিল। একটা অ্যাক্সিডেন্ট, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট। আমার চোখের সামনে গাড়িটা কয়েকবার পল্টি খেলো। আমি ওকে বাঁচাতে পারিনি রাইসা। আমার জন্য, শুধু আমার জন্য ও আজ আর নেই। আমার বুকের এই দাগটা, এটা সেই অ্যাক্সিডেন্টেরই চিহ্ন। এটা আমাকে প্রত্যেক মুহূর্তে মনে করিয়ে দেয় আমি একটা ব্যর্থ মানুষ। আমি আমার সবচেয়ে প্রিয়জনকে রক্ষা করতে পারিনি। আরিয়ানের কনফেশন শুনে রাইসা নিজের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারছিল আরিয়ানের এই ডেভিল হয়ে ওঠার পেছনের কারণটা। সে ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে এতটা আতঙ্কিত যে সে তার নতুন ভালোবাসাকে এক ভয়ঙ্কর খাঁচায় বন্দি করে রক্ষা করতে চায়। আরিয়ান রাইসার কাঁধ থেকে মুখটা তুলল। তার চোখ দুটো লাল, মুখটা ভেজা। সে রাইসার দিকে এমনভাবে তাকালো যেন রাইসাই তার জীবনের শেষ আশ্রয়। সে ধীরে ধীরে রাইসার মুখের দিকে ঝুঁকল। রাইসা এবার বাধা দিল না। সে চোখ বন্ধ করলো। আরিয়ান তার ঠোঁট দুটো লাগলো রাইসার ঠোঁটের ওপর। এই চুম্বনটা ছিল আগের সবগুলো থেকে আলাদা। এটাতে কোনো জোর ছিল না, ছিল শুধু আত্মসমর্পণ। এটাতে কোনো অধিকার ছিল না, ছিল শুধু আকুতি। এটাতে কোনো শাসন ছিল না, ছিল শুধু ভালোবাসা আর যন্ত্রণা। রাইসা তার স্বামীর সেই কষ্টটাকে অনুভব করার জন্য সাড়া দিল। এটা ছিল তাদের প্রথম ট্রুলি মিউচুয়াল কিস, যে চুম্বনের মাধ্যমে দুটো ভাঙা আত্মা একে অপরের মধ্যে শান্তি খুঁজে নিচ্ছিল। কিছুক্ষণ পর আরিয়ান যখন চুম্বন থেকে সরে এলো, তখন সে রাইসার হাতটা ধরে নিজের হাতের মুঠোয় তুলে নিল। আমি ওকে রক্ষা করতে পারিনি, কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না রাইসা, কখনো না। সে রাইসার চিবুকটা আলতো করে তুলে ধরল। তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আজ থেকে তুমি শুধু আমার খাঁচার পাখি নও রাইসা, তুমি আমার এই অভিশপ্ত জীবনের একমাত্র শান্তি। আরিয়ানের এই স্বীকারোক্তি, এই আত্মসমর্পণ তাদের সম্পর্কের সমস্ত সমীকরণকে বদলে দিল। রাইসা বুঝতে পারল সে এক ডেভিলের প্রেমে পড়েছে, যে ডেভিল ভালোবাসার জন্য সব জ্বালিয়ে দিতে পারে। আবার সে ভালোবাসার এক নরম স্পর্শে মোমের মতো গলে যেতে পারে। আর এই বিপজ্জনক প্রেম থেকে হয়তো তাদের নতুন এক গল্প শুরু হতে চলেছে। আরিয়ানের শেষ স্বীকারোক্তিটা ছিল এক নতুন ভোরের মতো, যে ভোরের আলোয় রাইসা প্রথমবার তার ডেভিল স্বামীর ভেতরে ক্ষতবিক্ষত মানুষটাকে দেখার সুযোগ পেয়েছিল। সে রাতটা ছিল তাদের জীবনের প্রথম রাত, যেখানে কোনো শাসন ছিল না,
ছিল শুধু দুটো ভাঙা আত্মার একে অপরকে খুঁজে পাওয়ার আকুতি। পরদিন সকালে মাস্টার বেডরুমে রাইসার যখন ঘুম ভাঙল, তখন সে নিজেকে আবিষ্কার করলো এক বলিষ্ঠ বাহুবন্ধনে। আরিয়ান তাকে ঘুমের মধ্যেই নিজের বুকের কাছে জড়িয়ে ধরে রেখেছে। তার নিঃশ্বাসের উষ্ণতা রাইসার ঘাড়ে এসে পড়ছিল। এই প্রথমবার ঘুম ভাঙার পর আরিয়ানের উপস্থিতি তার কাছে ভয়ের কারণ মনে হলো না, বরং এক অদ্ভুত নিরাপত্তা বোধে তার মনটা ভরে গেল। সে নাড়াচাড়া না করে চুপচাপ শুয়ে আরিয়ানের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। ঘুমের মধ্যেই মানুষটা কতটা শান্ত আর নিষ্পাপ দেখায়। সেই ধারালো চোয়াল, সেই কঠিন ঠোঁট, সবকিছুই ঘুমের মধ্যে নরম হয়ে এসেছে। কে বলবে এই মানুষটার ভেতরে একটা ভয়ঙ্কর ডেভিল বাস করে? এভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমি আবার ঘুমাতে পারবো না। রাইসা চমকে উঠল। সে ভেবেছিল আরিয়ান ঘুমিয়ে আছে। সে লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নিতেই আরিয়ান তার বাহুবন্ধন আরো শক্ত করল। ছাড়ুন, সকাল হয়ে গেছে। আরিয়ান রাইসার দিকে পুরোপুরি ঘুরে তার চোখের দিকে তাকিয়ে, সকাল তো আমার অনেক আগেই হয়েছে, যখন তুমি আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলে। আরিয়ান তার এক হাত দিয়ে রাইসার গালটা আলতো করে স্পর্শ করল। আমার শান্তিকে এত কাছ থেকে দেখার সুযোগ আমি হাতছাড়া করতে পারি? কথা শেষ করে সে আর কোনো উত্তরের অপেক্ষা করলো না। সে ধীরে ধীরে রাইসার মুখের দিকে ঝুঁকল এবং তার ঠোঁটের উপর নিজের ঠোঁট দুটো রাখল। এই চুম্বনটা ছিল ভোরের আলোর মতোই নরম আর উষ্ণ। এটাতে কোনো ছিল না জোর, ছিল শুধু গভীর আবেগ আর ভালোবাসা। রাইসাও তার নিজের অজান্তে এই চুম্বনে সাড়া দিল। তার হাতটা কখন যে আরিয়ানের চুলের মধ্যে ডুবে গেছে সে নিজেও জানে না। এই প্রথমবার সে তার স্বামীকে ভালোবাসা ফিরিয়ে দিল সমস্ত দ্বিধা ভুলে। ব্রেকফাস্ট টেবিলে সকালের নাস্তার পরিবেশটা ছিল একেবারে অন্যরকম। আরিয়ান টেবিলের মাথায় বসেনি, সে রাইসার ঠিক পাশের চেয়ারটাতেই বসেছিল। সে নিজের হাতে রাইসার প্লেটে খাবার তুলে দিচ্ছিল, বারবার জিজ্ঞেস করছিল তার আর কিছু লাগবে কিনা। আমার আজ একবার ভার্সিটিতে যেতে হবে। লাইব্রেরি থেকে ফাইনাল প্রজেক্টের জন্য কয়েকটা বই আনার দরকার। বেশ। রাইসা তো অবাক। সে ভেবেছিল আরিয়ান হয়তো আবার কোনো শর্ত দেবে বা তাকে যেতে দেবে না। তাহলে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। আরিয়ান রাইসার কথায় বাধা দিয়ে, ড্রাইভার কেন? তোমার স্বামী এখনো মরে যায়নি রাইসা। মানে আপনি আমার সাথে যাবেন? আমার শান্তিকে আমি এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করতে পারি না, যদি লাইব্রেরির বইগুলোর মধ্যে তুমি হারিয়ে যাও। আরিয়ানের এই পজিটিভনেসের ধরনটা বদলে গেছে। এখন এটা শাসন নয়, বরং ভালোবাসার এক মিষ্টি আবদারে পরিণত হয়েছে। রাইসা কিছু না বলে শুধু লজ্জা পেয়ে হাসল। ভার্সিটি ক্যাম্পাসে আরিয়ান চৌধুরী দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী। যখন তার কালো রেঞ্জ রোভার থেকে নেমে ভার্সিটি ক্যাম্পাসে ঢুকলো, তখন যেন একটা ছোটখাটো ঝড় বয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় ঝড়টা উঠল তখন, যখন সবাই দেখলো সে গাড়ি থেকে নেমে রাইসার জন্য দরজা খুলে দিল এবং তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আরিয়ানের উপস্থিতি, তার আত্মবিশ্বাসী হাঁটাচলা আর রাইসার হাত ধরে রাখা, এই দৃশ্যটা ছিল সবার কাছে এক অবিশ্বাস্য ব্যাপার। রাইসার বান্ধবীরা দূর থেকে হা করে তাকিয়েছিল। কিরে, এটা স্বপ্ন না তো? এই লোকটা তোর সে ডেভিল বর? এই তো দেখি পুরাই হিরো হয়ে গেছে। চুপ কর। ঠিক তখনই তাদের সামনে রাহুল এসে পড়ল। সে আরিয়ানকে দেখে ভয়ে এক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু আরিয়ান তার দিকে তাকিয়ে একটা সৌজন্যমূলক হাসি দিল। হ্যালো রাহুল, আশা করি ভালো আছো। আর তোমার বাবার কন্ট্রাক্টও অ্যাপ্রুভ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরিয়ান শুধু মাথা নাড়ল। তার এই একটা হাসিতেই ছিল ক্ষমতা আর ভালোবাসার দ্বৈত প্রদর্শন। সে সবাইকে বুঝিয়ে দিল রাইসা তার আর রাইসার সাথে জড়িত সব কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ। লাইব্রেরির নীরব পরিবেশেও তাদের নিয়ে কানাঘুষা থামছিল না। রাইসা যখন বই খুঁজছিল তখন আরিয়ান তার পেছন পেছন হাঁটছিল, যেন সে তার ছায়া সঙ্গী। রাইসা উপরে তাকের দিকে তাকিয়ে, ইস, বইটা বড্ড উপরে, হাত পাচ্ছি না। রাইসা যখন পায়ের আঙুলের উপর ভর দিয়ে বইটা পড়ার চেষ্টা করছিল, তখন সে হঠাৎ করেই তার পেছনে আরিয়ানের শরীরের উষ্ণ উপস্থিতি অনুভব করল। আরিয়ান তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছিল। সে এক হাতে রাইসার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল, আর অন্য হাতটা উঁচু করে তাক থেকে বইটা নামিয়ে আনলো। আমি থাকতে তোমার কোনো কিছুতেই কষ্ট করতে হবে না, শান্তি। আরিয়ানের উষ্ণ নিঃশ্বাস আর গভীর কণ্ঠস্বর রাইসার শরীরে এক অদ্ভুত শিহরণ বইয়ে দিল। চারপাশ এত মানুষ, কিন্তু তাদের দুজনের জগৎটা যেন এক মুহূর্তের জন্য আলাদা হয়ে গিয়েছিল। রাইসার মুখটা লজ্জায় লাল হয়ে গেল।
ফেরার পথে গাড়িটা যখন ভার্সিটি গেট ছেড়ে বেরিয়ে এলো, তখন রাইসার মুখে ছিল এক তৃপ্তির হাসি। এই প্রথমবার তার নিজেকে বন্দি মনে হলো না, বরং পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হলো। আরিয়ান এক হাতে স্টিয়ারিং ধরেছিল আর অন্য হাতে ধরেছিল রাইসার হাত। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার লেখাটা দেখে আরিয়ানের মুখের হাসিটা মিলিয়ে গেল। তার চেহারাটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল। হ্যালো। ফোনের ওপাশ থেকে কি বলা হলো তা শোনা গেল না, কিন্তু আরিয়ানের চোখ দুটো জ্বলে উঠল। সে আবার ফিরে এসেছে? কোথায়? তাকে আমার সামনে নিয়ে আসো। জীবিত। জীবিত শব্দটার উপর সে এমনভাবে জোর দিল যা শুনে রাইসার বুকের ভেতরটা কেঁপে উঠল। আরিয়ান ফোনটা কেটে দিল। গাড়ির ভেতরে সেই সুন্দর রোমান্টিক পরিবেশটা এক মুহূর্তে উধাও হয়ে গেল। সেই জায়গায় ফিরে এলো এক দম বন্ধকর উত্তেজনা। কে কে ফিরে এসেছে আরিয়ান? আরিয়ান গাড়িটা রাস্তার পাশে দাঁড় করালো। সে রাইসার দিকে পুরোপুরি খুলল। তার সে প্রেমিক রূপটা আর নেই। সেই জায়গায় ফিরে এসেছে সেই পুরনো ডেভিল, কিন্তু এবার তার চোখে রাইসা জন্য কোনো শাসন নেই, আছে তীব্র উদ্বেগ আর ভয়। সেই রাইসার মুখটা তার দুই হাতের আঁচলে তুলে নিল। শোনো রাইসা, আমি কি বলছি মন দিয়ে শোনো। এখন থেকে তুমি এক মুহূর্তের জন্যেও আমার চোখের আড়াল হবে না, এক সেকেন্ডের জন্যেও না। বুঝতে পারছো আমার কথা? আরিয়ানের কণ্ঠস্বরে এমন এক ভয়ঙ্কর আকুতি ছিল যা দেখে রাকিব সাহেব বুঝতে পারলো তাদের সে শান্তির আকাশটা কেটে গেছে। আবার কোনো ভয়ঙ্কর ঝড় তাদের দিকে ধেয়ে আসছে, আর সেই ঝড়ের হাত থেকে তাকে রক্ষা করার জন্য তার ডেভিল স্বামী আবার তার সেই পুরনো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। আরিয়ানের সেই আদেশ মিশ্রিত আকুতিটা গাড়ির ভেতরের বাতাসকে ভারী করে তুলেছিল। রাইসার বুকের ভেতরটা ভয়ে ধুকপুক করছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল আরিয়ানের জন্য এক তীব্র উদ্বেগ। সে তার প্রেমিকের চোখে যে ভয়টা দেখেছিল সেটাকে সে উপেক্ষা করতে পারল না। রাইসা আরিয়ানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে, আরিয়ান আমার দিকে তাকান। সে কে? সে কিসের বিপদ? আমাকে বলুন প্লিজ। আরিয়ান সামনের দিকে তাকিয়ে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে। তোমার এসব জানার দরকার নেই রাইসা। তুমি শুধু জানবে এখন থেকে তুমি আমার অনুমতি ছাড়া এক পাও নড়বে না। না, আমাকে জানতে হবে। আপনি আমাকে আপনার শান্তি বলেছেন, তাহলে আপনার অশান্তির কারণটা জানার অধিকার কি আমার নেই? আমাকে আপনার দুর্বলতা ভাববেন না আরিয়ান, আমাকে আপনার শক্তি বানান। রাইসার এই অপ্রত্যাশিত কথায় আরিয়ান চমকে তার দিকে তাকালো। রাইসার চোখে সে ভয় নয়, দেখলো এক দৃঢ় আস্থার ভালোবাসা। যে মেয়েটা কিছুদিন আগেও তাকে ভয় পেত, আছে তার পাশে দাঁড়ানোর শক্তি দেখাচ্ছে। আরিয়ানের সে ডেভিল সুলভ কঠিন মুখটা এক মুহূর্তের জন্য নরম হয়ে এলো। বাড়িতে চলো, সব বলছি। চৌধুরী মেনশনে বাড়িতে ঢোকার মুখেই রাইসা বুঝতে পারলো পরিবেশটা বদলে গেছে। গেটের সামনে সিকিউরিটি গার্ডের সংখ্যা দ্বিগুণ। বাড়ির চারপাশে আজ ছিল সাধারণের চেয়ে অনেক বেশি তৎপরতা। তাদের সুন্দর ভালোবাসার আশ্রয়টা যেন এক মুহূর্তে এক দুর্গে পরিণত হয়েছে। আরিয়ান রাইসাকে নিয়ে সোজা তার স্টাডি রুমে ঢুকলো। এই সেই ঘর যেখানে সে প্রথমবার আরিয়ানের যন্ত্রণা কাতর রূপটা দেখেছিল। আরিয়ান দরজাটা বন্ধ করে দিল এবং রাইসাকে সোফায় বসতে বলল। ভিক্টর রয় চৌধুরী। কে সে? আমার চাচাতো ভাই। সম্পর্কে সেও চৌধুরী, কিন্তু এই নামটা সে ব্যবহার করে না। আজ থেকে প্রায় 25 বছর আগে আমার বাবা আর তার বাবার মধ্যে কোম্পানির মালিকানা নিয়ে ঝামেলা হয়েছিল। আমার চাচা হেরে গিয়েছিলেন। অপমানে লজ্জায় তিনি সপরিবারে আলাদা হয়ে যান এবং কয়েক বছর পর সুইসাইড করেন। রাইসা স্তব্ধ হয়ে শুনছিল। ভিক্টর তখন অনেক ছোট। সে তার বাবার মৃত্যুর জন্য আমাদের পরিবারকে, বিশেষ করে আমাকে দায়ী করে। সে মনে করে আমি তার সবকিছু কেড়ে নিয়েছি। কিন্তু রিয়ার সাথে এর কি সম্পর্ক? যেটাকে আমি এতদিন অ্যাক্সিডেন্ট ভেবে এসেছি সেটা আসলে অ্যাক্সিডেন্ট ছিল না রাইসা। আরিয়ানের গলাটা ধরে আসছিল। ওটা একটা সাজানো হত্যাকাণ্ড ছিল। ভিক্টরের প্রথম প্রতিশোধ। সে আমাকে মারতে চেয়েছিল। সেদিন গাড়িটা আমারই চালানোর কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে রিয়া গাড়ির স্টিয়ারিংয়ে বসে। ভিক্টরের লোকরা ভুলে করে আমার জায়গায় রিয়াকে। আরিয়ান আর কথাটা শেষ করতে পারল না। তার সমস্ত শরীরটা কাঁপছিল। রাইসা ছুটে গিয়ে আরিয়ানের পাশে বসলো। সে তার হাতটা শক্ত করে ধরল। আজ সে প্রথমবার তার স্বামীর এই ভয়ঙ্কর অতীতের সম্পূর্ণ ছবিটা দেখতে পেল। সে বুঝতে পারল আরিয়ানের এই অতিরিক্ত পজিটিভনেস, এই শাসন সবকিছুর পেছনে লুকিয়ে আছে তার প্রিয়জনকে আবারও হারানোর এক তীব্র ভয়।
কিছুক্ষণ পর আরিয়ানের হেড অফ সিকিউরিটি রাশেদ ঘরে ঢুকলো। সে আরিয়ানের সামনে কিছু ফাইল রাখলো। স্যার, খবর কনফার্মড ডিরেক্টর দেখে ফিরেছে। এয়ারপোর্টের ফুটেজে তাকে দেখা গেছে। আমি বাড়ির চারপাশে একটা ফাঁকও দেখতে চাই না রাশেদ। প্রত্যেকটা এন্ট্রি আর এক্সিট পয়েন্টে 24 ঘন্টা নজর থাকবে। ম্যাডামের সিকিউরিটি 3 গুণ বাড়িয়ে দাও। তার স্টুডিওর বাইরেও 2 জন গার্ড থাকবে। ইয়ে স্যার। রাশেদ চলে যাওয়ার পর আরিয়ান রাইসার দিকে ঘুরল। তার সেই কঠিন ব্যবসায়ের রূপটা মিলিয়ে গিয়ে আবার ফিরে এলো সেই প্রেমিক সত্তা। সে রাইসার হাত ধরে তাকে টেনে তুলল এবং জানালার কাছে নিয়ে গেল। আরিয়ান বাইরের দিকে তাকিয়ে, ওই দেখো, ওই প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা কোনায় আমার সবচেয়ে বিশ্বাসী লোক দাঁড়িয়ে আছে। এই বাড়ির দেয়াল ভেদ করে একটা মশা ঢোকারও অনুমতি নেই। সে রাইসাকে নিজের দিকে ঘোরালো। তার 2 হাত দিয়ে রাইসার মুখটা তুলে ধরল। আর তুমি তো শুধু এই বাড়িতেই থাকো না রাইসা, তুমি থাকো আমার হৃৎপিণ্ডের ভেতরে। কথা শেষ করে সে রাইসার ঠোঁটে একটা গভীর চুম্বন করলো। এই চুম্বনে ছিল ভালোবাসা, আস্থা আর তীব্র অধিকারবোধ। আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা আঁচড়ও পড়তে দেব না, এটা আমার শপথ। আরিয়ান জরুরি মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ার পর রাইসা তার স্টুডিওতে চলে এলো। তার চারপাশ কড়া নিরাপত্তা, কিন্তু তার মনটা ছিল অস্থির। সে চেষ্টা করছিল ডিজাইনের মধ্যে ডুবে গিয়ে বাইরের পৃথিবীটা ভয়ঙ্কর বাস্তবতাটাকে ভুলে থাকতে। সে তার বিশাল কম্পিউটার স্ক্রিনে একটা 3D মডেলিং সফটওয়্যারে কাজ করছিল। হঠাৎ করে স্ক্রিনটা কয়েক মুহূর্তের জন্য নিভে গিয়ে আবার জ্বলে উঠল। রাইসা ভাবলো হয়তো ভোল্টেজের সমস্যা, কিন্তু এরপর যা হলো তার জন্য সে প্রস্তুত ছিল না। তার ডিজাইন সফটওয়্যারের মাঝখানে একটা কালো টেক্সট বক্স খুলে গেল এবং সেখানে কেউ যেন রিয়েল টাইমে টাইপ করতে শুরু করলো। তোমার খাঁচাটা খুব সুন্দর পাখি। রাইসার বুকের ভেতরটা হিম হয়ে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। এটা কে করেছে? কিভাবে? কিন্তু খাঁচার দরজা ভাঙতে খুব বেশি সময় লাগে না। রাইসা ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সে মাউস দিয়ে বক্সটা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। আরিয়ান কি তোমাকে বলেছে রিয়া দেখতে ঠিক তোমার মতোই হাসতো? এই শেষ বাক্যটা ছিল রাইসার জন্য সবচেয়ে বড় আঘাত। তার মানে শত্রু শুধু বাইরে নয়, সে তার খোঁজ খবরও রাখে। সে তাদের ব্যক্তিগত কথাও জানে। মেসেজটা এক ঝটকায় উধাও হয়ে গেল, আর তার জায়গায় স্ক্রিনের মাঝখানে ফুটে উঠল টকটকে লাল একটা গোলাপের ছবি, যে গোলাপের পাপড়ি বেয়ে রক্ত ঝরছে। এরপর কম্পিউটারটা হঠাৎ করে শাটডাউন হয়ে গেল। স্টুডিওর উজ্জ্বল আলোয় করা নিরাপত্তার ঘেরা টোপের মধ্যে বসে রাইসা ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝতে পারল ডেভিলের শত্রু শুধু শক্তিশালী নয়, সে অদৃশ্য। আর সে ইতিমধ্যে দুর্গের ভেতর ঢোকার পথ খুঁজে বের করে ফেলেছে। কম্পিউটারের অন্ধকার স্ক্রিনটার দিকে তাকিয়ে রাইসার মনে হচ্ছিল সে যেন এক অতল গহ্বরের দিকে তাকিয়ে আছে। ডিক্টরের পাঠানো মেসেজের শেষ বাক্যটা, আরিয়ান কি তোমাকে বলেছে রিয়া দেখতে ঠিক তোমার মতোই হাসতো? একটা বিষাক্ত সাপের মতো তার আত্মাকে দংশন করেছিল। তার মানে শত্রু শুধু তার অস্তিত্ব সম্পর্কেই জানে না, সে তাদের সম্পর্কের সবচেয়ে দুর্বল এবং যন্ত্রণাদায়ক জায়গাটাও চেনে। কয়েক মুহূর্তের জন্য তার পুরো শরীরটা অবশ হয়ে গিয়েছিল। তারপর তার ভেতর থেকে একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো। আরিয়ান! তার আর্তনাদ রাতের নীরবতা ছিন্ন ভিন্ন করে দিল। স্টুডিওর বাইরে থাকা গার্ডরা এক ঝটকায় দরজা খুলে ভেতরে ঢুকলো, আর তাদের পেছন পেছন প্রায় ঝড়ের বেগে ঘরে প্রবেশ করলো আরিয়ান। তার মিটিং অসমাপ্ত রেখে সে ছুটে এসেছে। সে রাইসাকে দেখলো, ভয়ে ফ্যাকাশে কাঁপতে থাকা রাইসা, যে তার হাতটা দিয়ে কম্পিউটারের অন্ধকার স্ক্রিনটার দিকে ইশারা করছে। কম্পিউটার, একটা মেসেজ। ওখানে, এই বাড়ির ভেতরে। আরিয়ানের মুখের কোমল ভাবটা এক মুহূর্তে উধাও হয়ে গেল। তার চেহারাটা গ্রানাইট পাথরের মতো কঠিন হয়ে উঠল। সে এক লাফে কম্পিউটারের কাছে গেল, কিন্তু স্ক্রিনটা তখন পুরোপুরি অন্ধকার। এক্ষুনি আমার সাইবার সিকিউরিটির হেডকে লাইনে নাও। এই বাড়ির সমস্ত ইন্টারনাল নেটওয়ার্ক, ওয়াইফাই সব কিছু শাটডাউন করে দাও। এই রুমটা সিল করো। আমার অনুমতি ছাড়া এখানে কেউ ঢুকবে না। তার আদেশগুলো ছিল এক আর্মি জেনারেলের মতো। গার্ডরা সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল। আরিয়ান তার সেই রুথলেস সিইও এর রূপে ফিরে গিয়েছিল, কিন্তু পরক্ষণে সে ঘুরল এবং রাইসার দিকে তাকালো। তার সেই কঠিন রূপটা আবার গলে জল হয়ে গেল। সে দ্রুত পায়ে রাইসার কাছে এসে তাকে নিজের বুকে জড়িয়ে ধরল।
রাইসার কাঁপতে থাকা শরীরটাকে সে তার বলিষ্ঠ বাহু বন্ধনে আশ্রয় দিল। আমি এখানে, আমি আছি, ভয় পেও না। শান্তি, নিঃশ্বাস নাও, আমার সাথে নিঃশ্বাস নাও। আরিয়ানের বুকের ধুকপাগানের শব্দ আর তার গলার স্বরের গভীরতায় রাইসার ভয়টা একটু একটু করে কমতে লাগলো। সে তার স্বামীর শার্টটা খামচে ধরে রইল, যেন এটাই তার একমাত্র আশ্রয়। মাস্টার বেডরুমে আরিয়ান এক মুহূর্তের জন্য রাইসাকে একা ছাড়েনি। সে তাকে কোলে তুলে স্টুডিও থেকে তাদের ঘরে নিয়ে এলো। তারপর তাকে বিছানায় বসিয়ে নিজে গিয়ে পানি নিয়ে এলো। তার সমস্ত কাজে ছিল এক তীব্র অস্থিরতার গভীর যত্ন। রাইসা কাঁপা কাঁপা গলায় আরিয়ানকে মেসেজের প্রতিটা কথা বলল। বিশেষ করে শেষ বাক্যটা বলার সময় তার গলাটা ধরে এলো। ও ও বলেছে রিয়াও নাকি আমার মতোই হাসতো। ও কিভাবে এত কিছু জানে আরিয়ান? রিয়ার নামটা রাইসার সাথে তার সাদৃশ্যের কথাটা শুনে আরিয়ানের চোখে এক ঝলক তীব্র যন্ত্রণা ফুটে উঠেই মিলিয়ে গেল। সেই জায়গাটা দখল করে নিল এক হিমশীতল ভয়ঙ্কর ক্রোধ। সে বুঝতে পারছিল ডিক্টর শুধু তার ব্যবসার আঘাত হানতে চায় না, সে তার সবচেয়ে দুর্বল জায়গায় তার ক্ষত বিক্ষত অতীতে আঘাত করতে চায়। আরিয়ান বিছানায় রাইসার পাশে বসে তাকে নিজের কোলে টেনে নিয়ে, সে আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করছে রাইসা। আরিয়ান রাইসার মাথায় হাত বোলাতে লাগলো। আর তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা এবং আমার সবচেয়ে বড় শক্তি। ভিক্টর জানে না সে কার সাথে খেলতে এসেছে। সে আমার অতীতের এক ভূতের সাথে লড়তে চাইছে, কিন্তু সে জানে না যে আমার বর্তমানটা কতটা শক্তিশালী। কথা শেষ করে আরিয়ান রাইসার মুখের দিকে তাকালো। তার চোখে ছিল আগুন। সে রাইসার ঠোঁটে একটা চুম্বন করলো। এই চুম্বনটা ছিল মরিয়া, তীব্র এবং পজিটিভ। এই চুম্বনের মাধ্যমে সে যেন রাইসাকে নয় বরং নিজেকেই প্রতিশ্রুতি দিচ্ছিল। ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, কারণ ও জানে তুমি আমার নিঃশ্বাস। কিন্তু ও এটা জানে না যে নিঃশ্বাস ছাড়া এই শরীরটা বেঁচে থাকে না, একটা জীবন্ত লাশে পরিণত হয়। আর লাশ কোনো নিয়ম মানে না। রাইসা আরিয়ানের স্টাডি রুমে। আরিয়ান রাইসাকে একা রাখতে রাজি হলো না। সে তাকে নিয়ে তার ওয়্যার রুমে অর্থাৎ তার স্টাডি রুমে চলে এলো, যেখানে তার সিকিউরিটি টিম কাজ করছিল। রাইসা দেখলো এক অন্য আরিয়ানকে, যে তার প্রেমিক বা স্বামী নয়, একজন ঠান্ডা মাথা স্ট্র্যাটেজিস্ট। তার সাইবার এক্সপার্ট ভিডিও কলে লাইনে ছিল। স্যার, হ্যাকটা খুব সফিস্টিকেটেড ছিল। মাল্টিপল প্রক্সি সার্ভার করে আইপি অ্যাড্রেস করে লুকানো হয়েছে। আমরা ট্রেস করার আগেই ওরা বেরিয়ে গেছে। কিন্তু কি? স্যার, ওরা শুধু মেসেজ পাঠিয়েই বেরিয়ে যায়নি। ওরা আমাদের নেটওয়ার্কে একটা গোস্ট প্রোগ্রাম রেখে গেছে, যার মাধ্যমে ওরা হয়তো এখনও সার্ভিসেস সিস্টেমের উপর নজর রাখতে পারছে। কথাটা শোনার সাথে সাথে ঘরের তাপমাত্রা যেন আরো কয়েক ডিগ্রি কমে গেল। তার মানে শত্রু এখনো তাদের দেখছে, তাদের প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখছে। সিস্টেমটা আইসোলেট করে দাও আর আমাদের ব্যাকআপ সিকিউরিটি প্রোটোকল অ্যাক্টিভেট করো। আমি চাই 24 ঘন্টার মধ্যে এই ঘোস্ট আমার সিস্টেম থেকে দূর হবে। টিমকে নির্দেশ দিয়ে আরিয়ান কলটা কেটে দিল। সে ঘরের বিশাল স্ক্রিনের দিকে তাকিয়েছিল, যেখানে বাড়ির প্রত্যেকটা কোণার সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছিল। রাইসা তখন চুপ করে সব দেখছিল। সে তার স্বামীর কাঁধে কতটা দায়িত্ব, কতটা বিপদ তা আজ কাছ থেকে দেখল। তার আর ভয় করলো না, বরং আরিয়ানের জন্য তার মায়া হতে লাগলো। সে ধীর পায়ে আরিয়ানের পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর কিছু না বলে তার 2 হাত দিয়ে আরিয়ানের কোমর জড়িয়ে ধরে তার চওড়া পিঠে মাথা রাখলো। আমরা একসাথে এর মোকাবেলা করব আরিয়ান। আরিয়ান রাইসার হাতের উপর নিজের হাতটা রাখলো। তার কঠিন মুখটা একটু নরম হলো। সে রাইসার দিকে ঘুরলো আর রাইসাকে নিজের বাহু বন্ধনে নিল। হ্যাঁ, আমরা করব, কিন্তু তার আগে আমাকে একটা পুরনো হিসাব মেটাতে হবে। মানে? আরিয়ান রাইসার চোখের দিকে সরাসরি তাকিয়ে, কাল আমরা একটা জায়গায় যাব। তুমি আমার সেই অতীতটাকে নিজের চোখে দেখবে, যেটাকে আমি এতদিন সবার থেকে লুকিয়ে রেখেছি। আরিয়ানের চোখের দৃষ্টিটা ছিল তীব্র আর দৃঢ়। সময় এসেছে ভিক্টরকে এই মেসেজটা দেওয়ার, যে আমার শান্তিকে যে ছোঁয়ার চেষ্টা করে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। রাইসা বুঝতে পারছিল আরিয়ানার শুধু আত্মরক্ষা করবে না, এবার সে আক্রমণ করবে। আর সে রাইসাকে সাথে নিয়ে যাচ্ছে তার সে অন্ধকারের অতীতের মুখোমুখি হতে, যেখান থেকে হয়তো এক নতুন ভয়ঙ্কর ঝড়ের শুরু হবে। এদিকে আরিয়ানের সে ভয়ঙ্কর শপথের পর পুরো বাড়িটাকেই যেন এক যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল। রাইসার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা মুহূর্ত এখন কঠোর নিরাপত্তার চাদরে মোড়া। কিন্তু অদ্ভুতভাবে এই বন্ধকর পরিবেশেও রাইসা ভয় পাচ্ছিল না।
কারণ সে জানতো এই দুর্গের প্রতিটা দেয়াল, প্রতিটা পাহারাদার শুধু একজনের নির্দেশে চলছে, আর সেই একজন তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। পরদিন সকালটা ছিল থমথমে। আরিয়ান খুব কম কথা বলছিল। তার পরনে ছিল কালো শার্ট আর ট্রাউজার্স, যা তার চেহারার কাঠিন্যকে আরো বাড়িয়ে তুলেছিল। রাইসা যখন তৈরি হয়ে নিচে নামলো, তখন আরিয়ান তার জন্য অপেক্ষা করছিল। তুমি তৈরি তো? আমি আপনার সাথে যে কোনো জায়গায় যেতে তৈরি আরিয়ান। রাইসার এই সিম্পল উত্তরে আরিয়ানের কঠিন মুখটাতে এক ঝলক নরম ভাব খেলে গেল। সে এগিয়ে এসে রাইসার হাতে একটা ছোট চৌকো আকৃতির লকেট ধরে দিল। এটা সব সময় তোমার গলায় থাকবে। এটা শুধু একটা লকেট নয়, একটা প্যানিক বাটন আর ট্র্যাকার। যদি কখনো কোনো পরিস্থিতিতে আমরা আলাদা হয়ে যাই বা তুমি সামান্যতম বিপদ অনুভব করো, শুধু এটা চেপে ধরবে। আমি পৃথিবীর যেখানে থাকি তোমার কাছে পৌঁছে যাব। এই উপহারটা কোনো প্রেমিক তার প্রেমিকাকে দেয় না, দেয় একজন যোদ্ধা তার সবচেয়ে মূল্যবান সম্পদকে রক্ষা করার জন্য। রাইসা কোনো কথা না বলে লকেটটা পরে নিল। গাড়িতে তাদের যাত্রাপথটা ছিল দীর্ঘ। তার শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। তাদের কালো আর্মার্ড গাড়ির সামনে পেছনে ছিল আরো দুটো সিকিউরিটি কনভয়। রাইসা প্রথমবার কাছ থেকে দেখেছিল আরিয়ান চৌধুরীর আসল জগৎ, যে জগতে ভালোবাসা আর বিপদ হাত ধরাধরি করে চলে। প্রায় 2 ঘন্টা পর তাদের গাড়িটা একটা নির্জন, প্রায় ভুলে যাওয়া রাস্তায় ঢুকলো। দুপাশে ঘন জঙ্গল। আরো কিছুক্ষণ চলার পর গাড়িটা এসে থামলো একটা বিশাল লোহার গেটের সামনে, যা মরিচাকা পড়ে প্রায় ধ্বংস হয়ে গেছে। গেটের ওপাশে যা দেখা যাচ্ছিল তা এক কথা অবিশ্বাস্য। একটা বিশাল পোড়া বাড়ি। এক সময় হয়তো এটা খুব সুন্দর কোনো মেনশন ছিল, কিন্তু এখন শুধু তার কঙ্কালটা দাঁড়িয়ে আছে। দেয়ালগুলো আগুনে পুড়ে কালো হয়ে গেছে। ছাদের জায়গায় ফাঁকা আকাশ, চারদিকটা বনো লতা পাতায় ছেয়ে গেছে। এটা কোন জায়গা? আরিয়ান গাড়ির জানালা দিয়ে তাকিয়ে ভারী গলায়। এটা আমার শেষ হয়ে যাওয়ার জায়গা রাইসা, আর ভিক্টরের শুরু হওয়ার জায়গা। পোড়া বাড়ির ভেতরে গাড়ি থেকে নেমে আরিয়ান রাইসার হাতটা শক্ত করে ধরল। তার একসাথে সেই ধ্বংসস্তূপের দিকে এগিয়ে গেল। বাড়ির ভেতরে ঢোকার পর এক স্বেচ্ছাতে বা পোড়া গন্ধ রাইসার নাকে এসে লাগলো। আরিয়ান তাকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা বিশাল হলের মাঝখানে এসে দাঁড়ালো, যার ছাদটা পুরোপুরি ধসে পড়েছে। এখানেই সেদিন পার্টিটা হয়েছিল। রিয়ার জন্মদিন ছিল। খুব সেজেছিল ও, ঠিক যেন একটা পরী। আরিয়ানের কণ্ঠস্বরটা অতীতের স্মৃতিতে ডুবে যাচ্ছিল। সেদিন খুব বৃষ্টি নেমেছিল। আমি ওকে বারবার বলেছিলাম এই বৃষ্টিতে গাড়ি নিয়ে বেরোনোর দরকার নেই, কিন্তু ও খুব জেদি ছিল, আমার কোনো কথাই শোনেনি। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, খুব ঝগড়া। আমি ওর ওপর চিৎকার করেছিলাম। আমার শেষ কথাগুলো, ওর সাথে আমার শেষ কথাগুলো ছিল শুধু রাগ আর বিরক্তি। এই স্বীকারোক্তিটা করার সময় আরিয়ানের গলাটা ধরে এলো। যে মানুষটা পুরো পৃথিবীর সামনে কঠিন হয়ে থাকে, সে আজ তার ভালোবাসার সামনে তার সবচেয়ে বড় দুর্বলতা, তার সবচেয়ে গভীর অনুশোচনার কথাটা স্বীকার করে নিল। রাইসা আরিয়ানের হাতটা আরো শক্ত করে ধরে। এটা আপনার ভুল ছিল না আরিয়ান, যা হওয়ার ছিল তা হয়েছে। এর পরিণাম আপনি নিজেকে দোষ দিতে পারেন না। পারি না? আমি যদি সেদিন ওর সাথে ওইভাবে ঝগড়া না করতাম, তাহলে হয়তো ও জেদ করে গাড়িটা নিয়ে বের হতো না। আমি যদি ওর পিছু পিছু যেতাম, তাহলে হয়তো। রাইসা আরিয়ানের কষ্টটা সহ্য করতে পারছিল না। সে আরিয়ানকে থামিয়ে দিয়ে তাকে নিজের বুকের কাছে জড়িয়ে ধরল। এ পোড়া বাড়ির ধ্বংসস্তূপের মাঝে দুটো বর্তমান মানুষ একে অপরের অতীতের ক্ষতটাকে সারিয়ে তোলার চেষ্টা করছিল। এই পোড়া বাড়ির ধ্বংসস্তূপের মাঝে দুটো বর্তমানে মানুষ একে অপরের অতীতের ক্ষতটাকে সারিয়ে তোলার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর রাইসার স্পর্শে আরিয়ান ধীরে ধীরে শান্ত হলো। তা সে যন্ত্রণাকাতর ভাবটা কেটে গিয়ে সেই জায়গায় ফিরে এলো এক শীতল দৃঢ় সংকল্প। আমি জানি ভিক্টর আমাদের দেখছে। কিভাবে? এই জায়গাটা ওর কাছে একটা ট্রফির মতো, যে জায়গায় সে প্রথমবার আমাকে হারাতে পেরেছিল। আমি নিশ্চিত এই ধ্বংস স্তূপের প্রতিটি কোণায় ওর চোখ লুকানো আছে, হয়তো কোনো ড্রোন বা হিডেন ক্যামেরা। কথাগুলো বলে আরিয়ান রাইসাকে নিয়ে হলের এমন একটা জায়গায় দাঁড়ালো যেখানটা সবচেয়ে বেশি উন্মুক্ত। সে এমনভাবে দাঁড়ালো যেন সে জেনে শুনে নিজেকে এবং রাইসাকে শত্রুর ক্যামেরার সামনে প্রদর্শন করছে। তারপর সে যা করলো তা ছিল ভিক্টরের জন্য একরকম চরম বার্তা।
আরিয়ান তার 2 হাত দিয়ে রাইসার মুখটা তুলে ধরল। তারপর সেই ধ্বংস আর মৃত্যুর স্মৃতি বিজড়িত জায়গায় দাঁড়িয়ে তার অদৃশ্য শত্রুর চোখের সামনে সে রাইসার ঠোঁটে একটা গভীর, তীব্র এবং আবেগী চুম্বন করল। এই চুম্বনটা ছিল একটা ঘোষণা। এটা ছিল ছাই থেকে জেগে ওঠা ফিনিক্স পাখির মতো। এই চুম্বনের মাধ্যমে আরিয়ান তার শত্রুকে বুঝিয়ে দিল, তুমি আমার কাছ থেকে আমার অতীত কেড়ে নিয়েছিলে, কিন্তু আমার বর্তমানকে তুমি স্পর্শ করতে পারবে না। চুম্বন থেকে সরে এসে আরিয়ান রাইসাকে নিজের বুকের কাছে আগলে রাখলো। তারপর সে সরাসরি সামনের দিকে তাকালো, যেন সে অদৃশ্য কোনো ক্যামেরার লেন্সের দিকেই তাকিয়ে আছে। তার চোখে ছিল শীতল আগুন। দেখছিস ভিক্টর, তুই আমার কাছ থেকে আমার অতীত কেড়ে নিয়েছিলি সত্যি, কিন্তু আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ দুটোই এখানে আমার বাহু বন্ধনে দাঁড়িয়ে আছে। সে এক মুহূর্তের জন্য থামলো। আর ওর গায়ে একটা আঁচড় লাগার আগে আমি তোকে পাতালে থেকেও খুঁজে বের করব। অ্যান্ড দিস টাইম আই ওয়ন্ট ফেইল। কথাগুলো শেষ করে আরিয়ান এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে রাইসাকে প্রায় নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে সেই পোড়া বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছনে ফেলে এলো তার অতীতের ছাই, আর বাতাসে ছড়িয়ে দিল তার ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা। পোড়া বাড়ি থেকে ফেরার পুরো পথটা গাড়ির ভেতর ছিল এক অদ্ভুত নীরবতা, কিন্তু এটা সেই আগের দম বন্ধকর নীরবতা ছিল না। এই নীরবতার মধ্যে ছিল উত্তেজনা, সংকল্প আর দুজনের একে অপরের প্রতি গভীর আস্থা। আরিয়ান স্টিয়ারিং ধরেছিল, তার চোখ ছিল রাস্তার উপর, কিন্তু তার পুরো মনোযোগটা ছিল তার পাশে বসে থাকা রাইসার দিকে। আর রাইসা তাকিয়েছিল আরিয়ানের দিকে, যে মানুষটা কিছু ঘন্টা আগেও তার কাছে ছিল এক ভয়ঙ্কর রহস্য, আর এখন সে তার জীবনের সবচেয়ে খোলা পাতা। আপনি যা করলেন ওটা কি ঠিক ছিল? ভিকটিমকে ওভাবে সরাসরি উস্কে দেওয়াটা? ভুল বা ঠিকের সময় এখন আর নেই রাইসা, এখন শুধু জয় আর পরাজয়ের প্রশ্ন। এতদিন ও ছায়ার আড়াল থেকে আমার সাথে খেলছিল, আজ আমি ওকে বাধ্য করলাম সেই ছায়া থেকে বেরিয়ে আসতে। লুকোচুরি খেলা শেষ হবে সামনাসামনি। রাইসা আরিয়ানের হাতটা নিজের হাতের উপর রেখে, এই যুদ্ধে আমিও আপনার সাথে আছি আরিয়ান। রাইসার এই কথা এবং তার স্পর্শে আরিয়ানের কঠিন মুখটা একটু নরম হয়ে এলো। আমাকে বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমাকে শুধু আগলে রাখার চেষ্টা করবেন না, আমাকে আপনার সঙ্গী বানান। তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। কিন্তু আমি জানি তুমি শুধু পাশে দাঁড়িয়ে দেখার জন্য জন্মাওনি, তোমার বুদ্ধি আর সাহস দুটোই আছে। আরিয়ান রাইসার হাতের উপর নিজের হাতটা রেখে হালকা চাপ দিয়ে। আরিয়ানের এই স্বীকৃতি রাইসার মনে এক নতুন আত্মবিশ্বাস এনে দিল। সে আর শুধু একজন রক্ষিতা নয়, সে এই যুদ্ধের একজন সৈনিক। চৌধুরী মেনশনে ওয়ার রুমে বাড়িতে ফিরতেই আরিয়ান তার হেড অফ সিকিউরিটি রাশেদকে নিয়ে তার ওয়ার রুমে বসে গেল। এবার সে রাইসাকেও সাথে নিয়ে বসলো। ঘরের বিশাল ডিজিটাল স্ক্রিনে তখন চৌধুরী মেনশনে ব্লুপ্রিন্ট, সিকিউরিটি লেআউট এবং গার্ডদের পজিশন দেখাচ্ছিল। স্যার, ডিরেক্টরের সব পরিচিত আস্তানায় আমরা নজর রাখছি, কিন্তু সে খুব দ্রুত সে নিজের কোনো চিহ্নই রাখছে না। ও নিজের চিহ্ন রাখবে না রাশেদ, ও অন্য কাউকে ব্যবহার করবে, এমন কাউকে যাকে আমরা সন্দেহ করতে পারবো না। রাইসা চুপ করে সব শুনছিল। তার চোখ ছিল স্ক্রিনে ভেসে থাকা বাড়ির বিশাল ব্লু প্রিন্টের উপর। একজন আর্কিটেক্ট হিসেবে একটা বাড়ির গঠন, তার গোপন পথ, তার দুর্বল জায়গাগুলো তার চেয়ে ভালো আর কেউ জানে না। ভিকটিম যদি বাইরে থেকে আক্রমণ করতে না পারে আর ভেতরের নেটওয়ার্কও যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে এমন কোনো পথ ব্যবহার করবে যা আপনাদের এই ডিজিটাল ম্যাপে নেই। রাইসা স্ক্রিনের একটি নির্দিষ্ট জায়গায় আঙুল রেখে, এই যে পুরনো স্টোর রুমটা, যেটা এখন প্রায় ব্যবহারই হয় না, এটার পাশেই তো বাড়ির পুরনো ওয়াটার ড্রেজিং সিস্টেমের মূল লাইনটা গেছে। এই লাইনটা প্রায় 500 বছরের পুরনো। এটা কি এখনো কার্যকর আছে? না ম্যাডাম, 10 বছর আগেই ওটা বন্ধ করে নতুন সিস্টেম করা হয়েছে। ওটা এখন পরিত্যক্ত। ঠিক তাই, পরিত্যক্ত জায়গায় হলো অনুপ্রবেশের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। এই টানেলটা বাড়ির কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে তার কোনো রেকর্ড কি আপনাদের কাছে আছে? রাশেদ আর আরিয়ান একে অপরের দিকে তাকালো। রাইসা এমন একটা সম্ভাবনার কথা বলেছে যা তাদের কারো মাথাতেই আসেনি। মানে এক্ষুনি একটা টিম নিয়ে ওই টানেলটা পরীক্ষা করো, ভেতরে বাইরে সবটা সিল করে দাও। রাশেদ চলে যাওয়ার পর আরিয়ান মুগ্ধ দৃষ্টিতে রাইসার দিকে তাকালো। তার চোখে ছিল বিস্ময় আর তীব্র গর্ব। রাতে মাস্টার বেডরুমে ব্যালকনিতে দীর্ঘ একটা উত্তেজনাপূর্ণ দিনের পর
রাতের আকাশটা ছিল অস্বাভাবিক শান্ত। রাইসা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আরিয়ান কখন যে নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়িয়েছে সে সেটা টেরই পায়নি। আরিয়ান তার 2 হাত দিয়ে রাইসার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে নিল। তার চিবুকটা রাখলো রাইসার কাঁধের উপর। আজ তুমি আমাকে আবার অবাক করে দিয়েছো রাইসা। রাইসা আরিয়ানের হাতের উপর নিজের হাত রেখে, কেন? আমি আপনার স্ত্রী। আপনার দুর্গে যদি কোনো ফাটল থাকে সেটা খুঁজে বের করা তো আমারই দায়িত্ব। আরিয়ান রাইসাকে নিজের দিকে ঘোরালো। আমি তোমাকে পাওয়ার জন্য 7 বছর অপেক্ষা করেছি সত্যি, কিন্তু আমি এটা জানতাম না যে আমি শুধু একজন স্ত্রীকে নয়, একজন রানীকে পেতে চলেছি। আমার এই রাজ্যের, আমার এই দুর্গের একমাত্র রানী। আরিয়ানের চোখে ছিল তীব্র আবেগ, ভালোবাসার গভীর আস্থা। সে রাইসার মুখের উপর ঝুঁকে এসে তাকে চুম্বন করলো। এই চুম্বনটা ছিল দিনের সমস্ত ক্লান্তি, সমস্ত ভয়কে ধুয়ে দেওয়ার মতো। এটা ছিল দুটো সঙ্গীর একে অপরের প্রতি নির্ভরতার প্রকাশ। আরিয়ান রাইসাকে কোলে তুলে নিয়ে ঘরের ভেতর চলে এলো। সে রাইসাকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। তুমি আমার রাইসা, শুধু আমার। এই যুদ্ধের শেষে জয় বা হার যাই হোক, তুমি আমারই থাকবে। আমি সারা জীবন আপনারই থাকবো। আরিয়ান আর কোনো কথা বলল না। সে রাইসার ঠোঁটে, গলায়, কাঁধে ভালোবাসার চিহ্ন এঁকে দিতে লাগলো। রাইসাও তার স্বামীর সেই তীব্র পজিটিভ ভালোবাসার কাছে নিজেকে সঁপে দিল। তাদের দুজনের শরীর আর আত্মা যেন এক হয়ে এই ভয়ঙ্কর রাতের মুখোমুখি হওয়ার জন্য শক্তি সঞ্চয় করছিল। মাঝরাতে রাইসা আরিয়ানের বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছিল। হঠাৎ করে আরিয়ানের ব্যক্তিগত ফোনটা, যেটা সে সবসময় নিজের কাছে রাখে, যেটা ভাইব্রেট করে উঠল। আরিয়ানের ঘুমের মধ্যে ফোনটা তুলে স্ক্রিনের দিকে তাকালো, আর সাথে সাথে তার পুরো শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেল। তার মুখের সেই প্রেমিক রূপটা উধাও হয়ে গিয়ে ফিরে এলো এক হিম শীতল ভয়ঙ্কর টেবিলের ছাপ। কি হয়েছে আরিয়ান? আরিয়ান কোনো উত্তর দিল না। সে শুধু ফোনটা রাইসার চোখের সামনে ধরল। রাইসা দেখলো স্ক্রিনে একটা লাইভ ভিডিও চলছে। ভিডিওটা তাদের নিজেদের বাড়ির, অর্থাৎ রাইসার বাবা মায়ের বাড়ির ড্রয়িং রুমের। তার বাবা আর মা সোফায় বসে টিভি দেখছেন। তারা কিছুই জানেন না যে কোনো এক অদৃশ্য চোখ তাদের উপর নজর রাখছে। আর সেই ভিডিওর নিচে টাইপ করা একটা মেসেজ। তোমার রানীকে রক্ষা করছো, খুব ভালো, কিন্তু তোমার রাজ্যের সাধারণ প্রজাদের কথা কি ভুলে গেলে আরিয়ান? মেসেজটা পড়ার সাথে সাথে রাইসার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ভিক্টর তাদের দুর্গে ঢুকতে পারেনি, তাই সে আঘাত করেছে দুর্গের বাইরে সবচেয়ে দুর্বল জায়গায়। সে আরিয়ানের নয়, রাইসার দুর্বলতাটাকে টার্গেট করেছে। যুদ্ধটা শুধু আরিয়ান আর ভিক্টরের মধ্যে সীমাবদ্ধ রইল না, এটা এখন রাইসারও ব্যক্তিগত যুদ্ধে পরিণত হলো। এদিকে আরিয়ানের ফোন স্ক্রিনে ভেসে থাকা সেই লাইভ ভিডিওর নিচের লেখাটা ছিল একটা পারমাণবিক বোমার মতো, যা তাদের সদ্য খুঁজে পাওয়া শান্তির জগৎটাকে এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছিল। রাইসার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তার বাবা মা তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়, আজ তার কারণে ভয়ঙ্কর বিপদের মুখে। আমার বাবা মা? আরিয়ান, ও আমার বাবা মায়ের ক্ষতি করবে। আমাকে এক্ষুনি যেতে হবে, আমি ওদেরকে ফোন করব। রাইসা বিছানা থেকে নামার জন্য ছটফট করে উঠল, কিন্তু আরিয়ানের লোহার মতো শক্ত হাতটা তাকে ধরে ফেলল। আরিয়ানের মুখে তখন কোনো অভিব্যক্তি নেই। তার চোখ দুটো হয়ে উঠেছে হিম শীতল, যেখানে আবেগের বদলে ছিল শুধু ঠান্ডা হিসেবে ক্রোধ। চুপ, একদম চুপ, এক পাও নড়বেন এখান থেকে। আপনি বুঝতে পারছেন না, ওরা বিপদে আছে, আমাকে যেতে দিন প্লিজ। আরিয়ান রাইসাকে নিজের দিকে ঘুরিয়ে তার 2 কাঁধ ধরে। আমি সবকিছু বুঝতে পারছি রাইসা, তোমার চেয়ে অনেক বেশি বুঝতে পারছি, আর তাই বলছি চুপ করো। এখন যদি তুমি ওদের ফোন করো বা কোনোভাবে ওদের সতর্ক করার চেষ্টা করো, তাহলে ভিক্টর বোঝা যাবে যে আমরা তার ফাঁদটা দেখে ফেলেছি, আর ঠিক সেই মুহূর্তেই ও আঘাত করবে। ওইটাই চাই আমরা যেন ভয় পেয়ে ভুল কিছু করি। আরিয়ান গলাটা ছিল বরফ শীতল, কিন্তু তার যুক্তিতে কোনো ভুল ছিল না। রাইসা কান্নায় ভয়ে কাঁপতে কাঁপতে আরিয়ানের বুকে ভেঙে পড়ল। আরিয়ান রাইসাকে শক্ত করে জড়িয়ে ধরে। কথা দিচ্ছি তোমার বাবা মায়ের গায়ে একটা আঁচড়ও লাগবে না, কিন্তু তার জন্য তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে, পারবে না? রাইসা কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। সে তার স্বামীর ওপর বিশ্বাস করা ছাড়া আর কিছুই করতে পারত না। আরিয়ান রাইসাকে নিয়ে তার ওয়ার রুমে চলে এলো। ঘরের বিশাল স্ক্রিনে তখন 2টো ভিডিও পাশাপাশি চলছিল। একটা ভিক্টরে পাঠানো লাইভ স্ট্রিম, আর অন্যটা আরিয়ানের নিজের সিকিউরিটি সিস্টেমের।
আরিয়ান তার হেড অফ সিকিউরিটি রাশেদকে লাইনে নিল। রাশেদ, আমার শ্বশুর শাশুড়ির বাড়ির চারপাশে এই মুহূর্তে আমাদের সেরা টিম পাঠাও। সাইলেন্ট পজিশন। বাড়ির 1 কিলোমিটারের মধ্যে যেন একটা পাখিও ঢুকতে না পারে। প্রতিটা গলি, প্রতিটা ছাদ সব আমার নিয়ন্ত্রণে চাই। রাশেদ ফোনের ওপাশ থেকে, স্যার, ওখানে আমাদের 2 লোক তো আগেই থেকেই আছে। আমি 2 লোক চাই না রাশেদ, আমি ওখানে একটা অদৃশ্য দুর্গ চাই। এক্ষুনি 5 মিনিটের মধ্যে আমি তোমার কনফার্মেশন চাই। আরিয়ানের এই রূপটা ছিল ভয়ঙ্কর। সে আর প্রেমিক বা স্বামী ছিল না, ছিল এক নির্মম সেনাপতি। আরও একটা কাজ, ভিক্টরের যতগুলো পরিচিত আস্তানা আছে সবগুলোতে একযোগে রেড করো। ওর ডান হাত বাম হাত পার্টনার যাকে পারো তুলে আনো। কাল সকালের সূর্য ওঠার আগে আমার টেবিলে ভিক্টরের বিরুদ্ধে একটা শক্তিশালী লিভারেজ চাই। আই ডোন্ট কেয়ার হাউ ইউ ডু ইট, জাস্ট গেট ইট ডান। রাইসা স্তব্ধ হয়ে তার স্বামীর এক ডেভিল রূপটা দেখছিল, যে মানুষটা তার জন্য পুরো পৃথিবীটা উলটপালট করে দিতে পারে। সে তার ভালোবাসাকে রক্ষা করার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে আজ নিজের চোখে দেখেছিল। সে রাতটা ছিল তাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। তারা দুজনেই ওয়্যার রুমে বসেছিল, স্ক্রিনে তার বাবা মাকে দেখছিল, যারা তাদের উপর ঘনিয়ে আসা বিপদ সম্পর্কে কিছুই না জেনে নিশ্চিন্তে টিভি দেখছিলেন, রাতের খাবার খাচ্ছিলেন। আরিয়ান রাইসাকে এক মুহূর্তের জন্য নিজের কাছ থেকে আলাদা করেনি। সে তাকে নিজের পাশে বসিয়ে রেখেছিল, তার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। সময় যত গড়াচ্ছিল, রাইসার ভেতরের ভয়টা ধীরে ধীরে এক শীতল ক্রোধে পরিণত হচ্ছিল। রাইসা স্ক্রিনের দিকে তাকিয়ে কঠিন গলায়, ও শুধু আপনার শত্রু নয় আরিয়ান, যে আমার নিরপরাধ বাবা মাকে তার নোংরা খেলার খুঁটি বানিয়েছে, সে আমারও শত্রু, আমি ওকে ছাড়বো না। রাইসার কণ্ঠস্বরের দৃঢ়তায় আরিয়ান তার দিকে তাকালো। সে রাইসার চোখে ভয় নয়, দেখলো এক বাঘিনীর হিংস্রতা। এটাই তো আমি চাই। আমার রানী শুধু রাজ্য সামলায় না, সে লড়তেও জানে। এই ভয়ঙ্কর বিপদের মুহূর্তেও তাদের মধ্যে জন্ম নিয়েছিল এক নতুন আরো গভীর বোঝাপড়া। তারা এখন আর শুধু স্বামী স্ত্রী নয়, তারা ছিল এক যুদ্ধের 2 সঙ্গী। ভোরের ঠিক আগে যখন রাতের অন্ধকারটা ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই রাশেদের ফোনটা এলো। স্যার, ওরা এসেছে। 2 লোক বাড়ির পিছনে দেওয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। আমাদের স্নাইপাররা পজিশনে আছে। হুকুম দিন স্যার। না, ওদেরকে গুলি করবে না, লেট দেম গেট ইন। আরিয়ান রাইসার হাতে চাপ দিয়ে শান্ত থাকতে ইশারা করে। রাশেদ, ওরা ভেতরে ঢোকার সাথে সাথেই সমস্ত এক্সিট পয়েন্ট বন্ধ করে দেবে। আমি ওদেরকে জীবিত চাই। পরের কয়েকটা মিনিট ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। রাইসা দেখলো 2 ছায়া মূর্তি নিঃশব্দে তার বাবা মায়ের বাড়ির বাগানে প্রবেশ করলো। আর ঠিক তারপরেই আরিয়ানের টিমের সদস্যরা ভূতের মতো কোথা থেকে উদয় হয়ে সেই লোক দুটোকে জাপটে ধরে অদৃশ্য হয়ে গেল। পুরো অপারেশনটা শেষ হলো 1 মিনিটেরও কম সময়ে। স্যার, টার্গেট আমাদের হেফাজতে। গুড। তার বাবা মায়ের ওপর থেকে তাৎক্ষণিক বিপদটা কেটে গেছে, কিন্তু যুদ্ধটা তখনও শেষ হয়নি। আরিয়ান তার সেই এনক্রিপ্টেড ফোনটা তুলে নিল। তারপর সে ভিক্টরের সেই অজানা নম্বরে একটা মেসেজ টাইপ করতে শুরু করলো। টাইপ করার পর সে ফোনটা রাইসার দিকে ধরল। রাইসা দেখলো আরিয়ান লিখেছে, খেলার নিয়ম এখন বদলে গেছে ভিক্টর। এতদিন তুমি আমার পেছনে ছিলে, আজ থেকে আমি তোমার পেছনে থাকব। তোমার প্রজাদের কথা বলছো? তোমার ওই ছোট বোনটা যে লন্ডনে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে, তার খবর কি? মেসেজটা পড়ে রাইসার পুরো শরীরটা কেঁপে উঠল। আরিয়ান শুধু ভিক্টরের চালটাকেই বানচাল করেনি, সে এবার ভিক্টরের দুর্বল জায়গায় পাল্টা আঘাত করেছে। আরিয়ান রাইসার চোখের দিকে তাকিয়ে মেসেজটা সেন্ড করে দিল। রাইসা দেখলো তার স্বামীর চোখে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন, যে আগুন বলছে এই ডেভিল তার ভালোবাসাকে রক্ষা করার জন্য শুধু প্রতিপক্ষকে হারাতে রাজি নয়, সে প্রতিপক্ষের মতো একই রকম নিষ্ঠুর হতেও এক মুহূর্তের জন্য দ্বিধা করবে না। এদিকে আরিয়ানের পাঠানো মেসেজটা ছিল একটা ঘোষণা, একটা পাল্টা যুদ্ধের ঘোষণা। ওয়্যার রুমের এই শীতল নীরবতার মধ্যে রাইসা তার স্বামীর মুখের দিকে তাকিয়েছিল, যে মুখে কয়েক মুহূর্তে আগেও ছিল তার বাবা মাকে নিয়ে তীব্র উদ্বেগ। সেই মুখে এখন ফুটে উঠেছে এক শিকারীর হিংস্রতা, যে তার প্রতিপক্ষের দুর্বল জায়গাটা খুঁজে পেয়েছে। আরিয়ান, আপনি সত্যিই ওর বোনের? আরিয়ান রাইসার দিকে না তাকিয়ে তার চোখ ফোনের স্ক্রিনে। ও তোমার বাবা মাকে টার্গেট করেছিল রাইসা। ও খেলার সমস্ত নিয়ম ভেঙে দিয়েছে। যুদ্ধে জিততে হলে শত্রুর মতো করেই ভাবতে হয়, শত্রুর চালে তাকেই মাত দিতে হয়। কিন্তু
কিন্তু এতে আপনার আর ওর মধ্যে তফাৎটা কি রইল? একজন নিরপরাধ মেয়েকে। রাইসারের প্রশ্নে আরিয়ান এবার তার দিকে সরাসরি তাকালো। তার চোখে রাগ ছিল না, ছিল এক গভীর বোঝাপড়া। আরিয়ান রাইসার কাছে এসে তার গালটা আলতো করে ধরে। তফাৎ আছে শান্তি, অনেক বড় তফাৎ আছে। ও আক্রমণ করে ধ্বংস করার জন্য, প্রতিশোধের আগুনে জ্বলার জন্য, আর আমি আক্রমণ করি রক্ষা করার জন্য। আমার পৃথিবী, আমার জগৎ, আমার সব কিছু শুধু তোমাকে ঘিরে। আর তোমাকে রক্ষা করার জন্য যদি আমাকে ওর চেয়েও বড় ডেভিল হতে হয়, তাহলে আমি 1000 বার হব। আরিয়ানের কণ্ঠস্বরে এমন এক তীব্র আবেগ আর সততা ছিল যে রাইসার সমস্ত দ্বিধার সমস্ত প্রশ্ন ধুয়ে মুছে গেল। এখন তুমি সিদ্ধান্ত নাও রাইসা, তুমি কি এই ডেভিলের পাশে থাকবে, যে তার ভালোবাসাকে রক্ষা করার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে? রাইসা কোনো উত্তর দিল না। সে তার হাতটা বাড়িয়ে আরিয়ানের গালটা স্পর্শ করলো, আর চোখে ছিল অটুট বিশ্বাস। আমি আমার ডেভিলের পাশেই থাকবো সব সময়। এই কথাটাই ছিল আরিয়ানের জন্য যথেষ্ট। সে জেনে গেল এই যুদ্ধে সে একা নয়, তার রানী তার পাশে আছে। একই সময় ভিক্টরের আস্তানায় শহরের বাইরে এক পরিত্যক্ত ওয়্যার হাউসে বসে ভিক্টর তার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। সে অপেক্ষা করছিল তার পাঠানো হুমকির জবাবে আরিয়ানের কাছ থেকে একটা আতঙ্কিত ফোন কলের। সে ভেবেছিল আরিয়ান তার কাছে ক্ষমা চাইবে, তার পায়ে পড়বে। কিন্তু তার বদলে যখন আরিয়ানের মেসেজটা ঢুকলো, তখন ভিক্টরের পায়ের নিচের মাটি যেন সরে গেল। তোমার এই ছোট বোনটা যে লন্ডনে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে, তার খবর কি? এই একটা বাক্য ছিল ভিক্টরের সমস্ত অহংকার ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। না, হে হতে পারে না। তার বোন রিয়াসা ছিল তার জীবনের একমাত্র দুর্বলতা। তার জন্য সে প্রতিশোধের খেলায় নেমেছিল। সে মরিয়া হয়ে লন্ডনে একটা নম্বরে ফোন লাগানোর চেষ্টা করতে লাগলো। তার সেই ধূর্ত ঠান্ডা মাথার শিকারী রূপটা উধাও হয়ে গিয়ে সেই জায়গায় ফুটে উঠল এক আতঙ্কিত ভাইয়ের মুখ। চৌধুরী মেনশনের ওয়্যার রুমে আরিয়ানের সাইবার এক্সপার্ট টিমের মুখে তখন চওড়া হাসি। স্যার গেম অন। ভিক্টর আমাদের টোপ গিলেছে। সে প্যানিকড হয়ে লন্ডনে একটা নির্দিষ্ট নম্বরে বারবার ফোন করার চেষ্টা করছে, আর সিগন্যালটা খুব দুর্বল। কিন্তু আমরা ওই ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে ফেলেছি। আমরা ওর লোকেশন ট্রেস করার খুব কাছাকাছি। গুড, ওকে খেলতে দাও। ও যতবার ফোন করবে আমরা ওর তত কাছে পৌঁছাবো। আরিয়ানের চালটা ছিল নিখুঁত। সে জানতো ভিক্টরকে সরাসরি খুঁজে পাওয়া যাবে না, তাই সে ভিক্টরকে বাধ্য করলো নিজের গোপন আস্তানা থেকে বেরিয়ে আসার জন্য। ভোরের আলো ফোটার আগে ব্যালকনিতে দীর্ঘ একটা রুদ্ধশ্বাস অপেক্ষার পর ভোরের আলো ফুটছিল। আরিয়ান আর রাইসা ব্যালকনিতে এসে দাঁড়ালো। চারদিকে তখন রাতের অন্ধকারে রেশ লেগে আছে। আপনার কি মনে হয় না যে আমরা দুজনেই খুব স্বার্থপর? আরিয়ান রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে চিবুক রেখে। ভালোবাসাটাই হয়তো পৃথিবীর সবচেয়ে স্বার্থপর অনুভূতি শান্তি। এটা যুক্তি বোঝে না, নিয়ম বোঝে না। এটা শুধু নিজের মানুষকে যে কোনো মূল্যে আগলে রাখতে চায়। বাকি দুনিয়া জাহান্নামে যাক। আরিয়ানের এই কথাই ছিল তাদের সম্পর্কের সারাংশ। এক ভয়ঙ্কর স্বার্থপর কিন্তু তীব্র ভালোবাসা, যা তাদের সঠিক বা ভুলের ঊর্ধ্বে নিয়ে গেছে। আরিয়ান রাইসাকে নিজের দিকে ঘোরালো এবং তার ঠোঁটে একটা গভীর চুম্বন করলো। এটা ছিল তাদের সেই অন্ধকার জগতের শপথ, তাদের আমরা বনাম পুরো পৃথিবীর চুক্তি। ঠিক সেই মুহূর্তে ওয়্যার রুম থেকে রাশেদের ফোনটা এলো। বলো রাশেদ। রাশেদ ফোনের ওপাশ থেকে উত্তেজিত গলায়, স্যার ইউ গট মি হিম। আরিয়ান আর রাইসা এক দৌড়ে ওয়্যার রুমে চলে এলো। বিশাল স্ক্রিনে তখন একটা স্যাটেলাইট ম্যাপ দেখা যাচ্ছে, যার উপর একটা লাল বিন্দু দপদপ করে চলছে। স্যার লোকেশন কনফার্মড। ভিক্টর শহরের বাইরে পুরনো ডকইয়ার্ডের কাছে একটা পরিত্যক্ত লোহার ওয়্যার হাউস থেকে অপারেট করছে। অবশেষে অদৃশ্য শত্রু দৃশ্যমান। শিকারে নিজেই তার শিকারে পরিণত হয়েছে। আরিয়ানের চোখ দুটো জ্বলে উঠল। সে তার টিমকে চূড়ান্ত অপারেশনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিল। আরিয়ান যখন তার ব্ল্যাক জ্যাকেটটা পরে নিচ্ছিল, তখন রাইসা তার সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল দৃঢ় সংকল্প। আমিও আপনার সাথে যাব। না রাইসা, ইটস আউট অফ দ্য কোশ্চেন। এটা খুব বিপজ্জনক। বিপদ তো এখন আমাদের নিঃশ্বাসের সাথে মিশে গেছে আরিয়ান। যে যুদ্ধটা আমাকে আর আমার পরিবারকে ঘিরে, সেই যুদ্ধের শেষটা আমি নিজের চোখে দেখতে চাই। আমি তোমাকে কোনো ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। রাইসা আরিয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে, আপনিই তো বলেছেন আমি আপনার শান্তি। আপনি কি আপনার শান্তিকে পেছনে ফেলে ঝড়ের মোকাবেলা করতে যেতে পারবেন?
হয় আমরা একসাথে যাব, অথবা আজ রাতে কেউ কোথাও যাব না। রাইসার গলায় ছিল তার রানীর মতো অধিকার বোধ আর দৃঢ়তা। সে আর সেই ভীতু অসহায় মেয়েটি নেই যে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছিল। সে এখন আরিয়ান চৌধুরীর স্ত্রী, তার টেবিল স্বামীর একমাত্র সঙ্গী। আরিয়ান তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল বিস্ময়, গর্ব আর গভীর ভালোবাসা। সে বুঝতে পারছিল তার পাখিটা এখন আর খাঁচায় বন্দি থাকতে চায় না। সে তার শিকারের পাশে দাঁড়িয়েই আকাশ শাসন করতে চায়। রাইসার সেই শান্ত দৃঢ় প্রতিজ্ঞ কণ্ঠস্বরটা ওয়ার রুমের উত্তেজনাপূর্ণ পরিবেশেও এক অদ্ভুত স্থিরতা নিয়ে এলো। আরিয়ান তার স্ত্রীর চোখের দিকে তাকিয়েছিল। সেই চোখে ভয় ছিল না, ছিল আস্থা। আত্মত্যাগ করার জন্য আকুতি ছিল না, ছিল পাশে থেকে যুদ্ধ করার সংকল্প। রাইসা, জেদ করো না, এটা কোনো বাচ্চাদের খেলা নয়। ওখানে সত্যি সত্যি বিপদ আছে। আমিও বাচ্চা নই আরিয়ান, আমি আপনার স্ত্রী। আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে যদি আপনার পাশে দাঁড়াতে না পারি, তাহলে এই সম্পদের কোনো মানে নেই। হয় আমরা একসাথে যাব, অথবা কেউই যাব না। আরিয়ানের বুকের ভেতরটা গর্বে ভরে গেল। সে বুঝতে পারল রাইসা তার দুর্বলতা নয়, সে তার বর্ম। যে বর্ম তাকে শুধু বাইরের শত্রু নয়, তার ভেতরের ডেভিলের কাছ থেকেও রক্ষা করে। ঠিক আছে, তুমি যাবে, কিন্তু আমার শরীর থেকে 1 ইঞ্চির জন্যও দূরে সরবে না। প্রমিস? প্রমিস। ডকইয়ার্ডের পরিত্যক্ত ওয়্যার হাউসের বাইরে রাতের অন্ধকারটা ছিল কুচকুচে কালো। পুরনো ডকইয়ার্ডের স্বেচ্ছেতে বাতাসে ছিল সমুদ্রের নোনা গন্ধ আর বিপদের আভাস। আরিয়ানের টিমের সদস্যরা ভূতের মতো নিঃশব্দে পুরো ওয়্যার হাউসটা ঘিরে ফেলেছিল। একটা অত্যাধুনিক ভ্যানের ভেতরে মনিটরের স্ক্রিনের সামনে বসেছিল আরিয়ান আর রাইসা। ভ্যানের ভেতর থেকে তারা ওয়্যার হাউসের ভেতরে চিত্রটা দেখতে পাচ্ছিল, যা তাদের ড্রোন আর মিনি ক্যামেরা পাঠিয়েছিল। স্যার, আমরা ভিতরে ঢোকার জন্য প্রস্তুত। অপেক্ষা করো। ভেতরের দৃশ্যটা ছিল অদ্ভুত। বিশাল ওয়্যার হাউসটা ছিল প্রায় খালি, আর ঠিক মাঝখানে একটা চেয়ারে বসেছিল ভিক্টর। তার হাতে একটা রিমোট কন্ট্রোল, যেটা সম্ভবত কোনো বোমার সাথে সংযুক্ত। সে একা ছিল আর সে অপেক্ষা করছিল। হঠাৎ করে ভেতরে একটা স্পিকারের ভিক্টরের কণ্ঠস্বর বেজে উঠল। স্বাগত আরিয়ান চৌধুরী, আমি জানতাম তুমি আসবে। শুধু এটা জানতাম না যে তুমি তোমার নতুন খেলাটাকেও সাথে করে নিয়ে আসবে। ভিক্টর জানতো তারা বাইরে আছে, এটা একটা ফাঁদ ছিল। ভেতরে চলে এসো ভাই, সামনাসামনি কথা বলি। আর হ্যাঁ, কোনো চালাকের চেষ্টা করলে আমরা সবাই একসাথে উড়ে যাব। তোমরা কেউ নড়বে না, আমি আর রাইসা ভেতরে যাচ্ছি। কিন্তু স্যার, দ্যাটস অ্যান অর্ডার। আরিয়ান আর রাইসা হাত ধরাধরি করে ভেতরে ঢুকলো। ভিক্টর তাদের দেখে একটা বিকৃত হাসি দিল। বাহ, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। লাইলা মজনুর শেষ দৃশ্য। খেলা শেষ ভিক্টর, তোর চারদিকে আমার লোক। খেলা তো এখন শুরু হলো ভাই। রিয়াও ঠিক এইভাবেই তোমার উপর বিশ্বাস করেছিল, তোমার হাত ধরেছিল, আর তুমি ওকে মরতে দিয়েছিলে। আজ তুমি তোমার এই নতুন ভালোবাসাকেও নিজের চোখের সামনে মরতে দেখবে, মরতে। ভিক্টর রিমোটের বাটনটা প্রায় চেপে ধরেছিল। ঠিক সেই মুহূর্তে রাইসা চিৎকার করে উঠল, চুপ করুন, একটাও কথা বলবেন না। সবাই অবাক হয়ে রাইসার দিকে তাকালো। রিয়ার মৃত্যুর জন্য আরিয়ান দায়ী নয়, দায়ী আপনি আর আপনার অন্ধ ঘৃণা। আপনি প্রতিশোধের আগুনে এতটাই অন্ধ হয়ে গেছেন যে আপনি নিজের বোনকেও বিপদে ফেলতে একবারও ভাবেননি। লন্ডনে একা একটা মেয়ে, সে কি জানে তার ভাই তার জন্য কি ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে? রাইসার মুখে তার বোনের নাম শুনে ভিক্টরের হাতটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার চেহারায় ফুটে উঠল দ্বিধা, আর সেই একটা মুহূর্তই ছিল যথেষ্ট। ছাদের উপর লুকিয়ে থাকা আরিয়ানের স্নাইপার বন্দুক থেকে একটা গুলি বিদ্যুতের গতিতে এসে ভিক্টরের হাতের রিমোটটা কন্ট্রোলটা উড়িয়ে নিয়ে গেল। আর পরক্ষণেই চারদিক থেকে আরিয়ানের টিমের সদস্যরা এসে ভিক্টরকে চাপটে ধরল। খেলা শেষ। কয়েক মাস পর চৌধুরী মেনশনের ব্যালকনিতে জীবনটা এখন অনেক শান্ত। ভিক্টর এখন জেলে, তার সমস্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। আরিয়ানের জীবনে আর কোনো ঝড় নেই, আছে শুধু শান্তি। সূর্যাস্তের সময় আরিয়ান আর রাইসা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রাইসা আরিয়ান পেছন থেকে রাইসাকে জড়িয়ে ধরেছিল। আমার সেই ভয়ঙ্কর ডেভিল বরটা এখন কোথায় গেল? এখন তো দেখি শুধু একজন অতিরিক্ত রোমান্টিক বরকেই দেখতে পাই। আরিয়ান রাইসার কপালে একটা চুমু খেয়ে, তোমার ভালোবাসা সেই ডেভিলটাকে মেরে ফেলেছে শান্তি, সে এখন শুধু তোমার। রাইসা আরিয়ানের দিকে ঘুরল। আর আমার সেই বজ্জাত চাচাতো ভাইটা, সে কোথায়? সে তো এখানেই আছে। কথা শেষ করে আরিয়ান এক ছটকায় রাইসাকে কোলে তুলে নিল।
রাইসা চিৎকার করে উঠলেও তার মুখে ছিল হাসির ছিলেক। এই বজ্জাত ভাইটা এখন তার রানীকে নিয়ে তার রাজ্যে ঘুরতে বেরোবে। আরিয়ানের বাহু বন্ধনে রাইসা নিজেকে সঁপে দিল। তাদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল ভয় আর ঘৃণা দিয়ে, কিন্তু শেষ হলো গভীর বিশ্বাস আর অফুরন্ত ভালোবাসা দিয়ে। খাঁচার পাখিটা এখন আর বন্দি নয়, সে তার টেবিল স্বামীর বিশাল রাজ্যের একমাত্র রানী। আর তাদের ভয়ঙ্কর সুন্দর ভালোবাসার গল্পটা হয়তো এখানে শেষ হয়েও